আজকে ট্রেনিং এর টপিক হচ্ছে স্মার্ট অবজেক্টিভ ফর প্রফেশনাল সাকসেস। আমরা অর্গানাইজেশনে এটা আসলে আমার ধারাবাহিক একটা ফ্রি ট্রেনিং এর একটা পার্ট বলতে পারেন। এর আগে আমার আরো 3টা ট্রেনিং হয়েছে ফ্রি। এটা আমি প্রতি মাসে একটা একটা করে ফ্রি ট্রেনিং নিচ্ছি ফর বেসিক নলেজ গুলোর জন্য। তো আমাদের প্রথম ফার্স্ট যেটা ছিল এটা হচ্ছে হাউ টু রাইট পলিসি অ্যান্ড প্রসিডিউরস কিভাবে লিখতে হবে। এরপরে ছিল ডকুমেন্ট কন্ট্রোল কিভাবে করতে হবে। এর পরেরটা ছিল পিডিসিএ, প্ল্যান ডু চেক অ্যাক্ট। ওইটার ধারাবাহিকতা হিসেবেই আমাদের এখন চতুর্থ ট্রেনিং এটা। এটা হচ্ছে স্মার্ট অবজেক্টিভ কিভাবে আমরা সেট করব, ওইটা নিয়ে আজকে আলোচনা করব আমরা। তো সবাইকে স্বাগতম। এমএসসিটির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে জয়েন করার জন্য। আহ তাহলে শুরু করছি। আজকের টপিকটা খুব অনেকেরই জানা, কিন্তু আমি মনে করি এটাকে আরেকটু সুন্দর করে নিতে পারলে আমাদের প্রত্যেকের পার্সোনাল লাইফ বলেন, প্রফেশনাল লাইফ বলেন, ওইটাকে আরো সুন্দরভাবে গুছানো সম্ভব হবে। এই জন্য আসলে আজকের এই টপিকটা সেট করা, এবং আমার প্রিভিয়াস যে ট্রেনিং গুলো ছিল এটার ধারাবাহিকতা হিসেবে ওইটা অনেকটা চলে আসে। তো আমি যখন লাস্ট পিডিসি এর ক্লাসটা নিচ্ছিলাম, পিডিসি এর মধ্যেই তখন কিন্তু প্ল্যান ডু চেক অ্যাক্টের একটা পার্টে এই অবজেক্টিভ নিয়ে কথা হচ্ছিল। তখন থেকেই আসলে এটা মাথায় ছিল যে একটা অবজেক্টিভ নিয়ে আমাদের ক্লাস হওয়া উচিত। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করতে যাচ্ছি। আজকে ট্রেনিংটা মেইনলি ম্যানেজমেন্ট সিস্টেম কনসালটেন্সি এন্ড ট্রেনিং এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। আমি মোহাম্মদ আরিফুর রহমান তুষার, ম্যানেজমেন্ট সিস্টেম কনসালটেন্সি এন্ড ট্রেনিং এ বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি। আমি বেসিক্যালি হচ্ছে আইএসও বা ম্যানেজমেন্ট সিস্টেম রিলেটেড যত স্ট্যান্ডার্ড আছে, আইএসও 9001, 14001, 45001, এদের কনসালটেন্সি এবং বিভিন্ন অর্গানাইজেশনের বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকি অ্যাজ এ কনসালটেন্ট। পাশাপাশি আপনাদের সাথে এরকম টুকটাক বিষয়ে আলোচনা করি, যাতে আমারও কিছু লার্নিং হয়, আপনাদেরকেও আমি কোনো নলেজ শেয়ার করতে পারি। আসলে এটা ট্রেনিং বলবো না, এটা বলবো যে আমরা সবাই মিলে কিছু নিলে নিজেদের ব্রেনকে শার্প করা, কিছু জানা সবাই একসাথে। যেহেতু আমরা একটা অনলাইন সেশনে আছি, এখানে অনেকেই আছেন। আহ, আমরা নেটওয়ার্কের কাছে সীমাবদ্ধ। তো আহ, চেষ্টা করব আমরা একটা নিরিবিলি জায়গায় থাকার, যেন বাইরের শব্দগুলো এসে অন্য কারো ডিস্টার্ব না হয়। যদি হেডফোন থাকে ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার শুনতে ইজি হবে। আহ কোনো কিছু বলার থাকলে যে কোনো সময় আপনার চ্যাট বক্সে বা হ্যান্ড রেজ করে প্রশ্ন করতে পারবেন। আর কথা যতক্ষণ বলবেন না, একটু সাউন্ডটা মিউট রাখলে, আপনাদের মাইকটা মিউট রাখলে আহ বাহিরের যে নয়েজ গুলো এসে আমার কথা শুনতে আপনাদের অসুবিধা হবে। তো আমরা ইনশাল্লাহ শুরু করতেছি। আজকের যে টপিকটা এটা হচ্ছে স্মার্ট অবজেক্টিভ, তাই না? স্মার্ট অবজেক্টিভের ক্ষেত্রে আসলে আজকে আমরা কি কি জানতে পারবো। আজকে আমাদের ট্রেনিং এর যে অবজেক্টিভ, এর মধ্যে কিছু পয়েন্ট রয়েছে দেখেন। যেমন আন্ডারস্ট্যান্ডিং হোয়াট স্মার্ট অবজেক্টিভ এন্ড ওয়াই দে আর ইম্পর্টেন্ট। স্মার্ট অবজেক্টিভটা আসলে কি, এবং এটা কেন গুরুত্বপূর্ণ, কিভাবে আমরা ক্লিয়ার, স্পেসিফিক এবং মেজারেবল গোলস বা অবজেক্টিভ সেট করব, অ্যালাইন প্রফেশনাল ডিপার্টমেন্টাল অবজেক্টিভ উইথ অর্গানাইজেশনের স্ট্র্যাটেজি। একটা অর্গানাইজেশনের স্ট্র্যাটেজির সাথে আমাদের ডিপার্টমেন্টাল বা পার্সোনাল গোলগুলো কিভাবে অ্যালাইন করব। আহ এবং আমরা যে অবজেক্টিভ বা গোল সেট করছি, ওই গোলটাকে কিভাবে এফেক্টিভলি ইভ্যালুয়েট করতে পারবো, যে আমরা আসলে যে টার্গেট বা গোল নিয়েছি ওই অনুযায়ী আমরা কাজ করতেছি কিনা, কতটুকু আমরা অ্যাচিভ করতেছি, ওই পার্টটা নিয়ে একটু আলোচনা করব। এরপরে হচ্ছে স্মার্ট প্রিন্সিপালটাকে ক্যারিয়ার এবং টিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিভাবে কাজে লাগাইতে পারবো, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কারো কোনো প্রশ্ন থাকলে আগে সাথে সাথেই প্রশ্ন করবেন, সেই ক্ষেত্রে আমাদের সবার জন্য ভালো হবে, এবং ট্রেনিংটা আরো কি বলে এফেক্টিভ করা যাবে। হ্যাঁ, যখন প্রশ্ন করবেন, প্রশ্নের প্রেক্ষিতে আরো প্রশ্ন আসবে, অ্যান্সার আসবে, এর মাধ্যমেই আসলে নলেজটা শেয়ার করা যায়। আমি একা শুধু বকবক করে রিডিং রিডিং করে গেলাম, আসলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে লার্নিংটা অত ভালো হয় না। এখানে যেহেতু আমরা সবাই মূল্যবান সময় দিয়ে বন্ধের দিন এসছি ট্রেনিং করতে, তো আমি আশা করব যে আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন, প্রশ্ন করবেন। আহ আমরা সবাই এটা নিয়ে আলোচনা করবো, একটা সুন্দর পরিবেশের মাধ্যমে আমরা কিছু নলেজ আজকে নিয়ে যাবো এখান থেকে।
আচ্ছা, তাহলে কেন স্মার্ট অবজেক্টিভ ম্যাটার, কেন আসলে স্মার্ট অবজেক্টিভটা দরকার, কি অবজেক্টিভ টু অবজেক্টিভ এটাকে স্মার্ট করার কি দরকার? দেখেন, উইদাউট ক্লিয়ার গোলস পারফরমেন্স বিকাম ইনকনসিস্টেন্ট অ্যান্ড ডিরেকশনলেস। আমার যদি ক্লিয়ার কোনো স্পেসিফিক গোলস না থাকে, ডিরেকশনস না থাকে, হ্যাঁ, তাহলে আমার পারফরমেন্সে ক্লিয়ারিটি আসবে না, আমি আসলে কি করতে চাচ্ছি। আমার যদি একটা অবজেক্টিভ সেটা স্মার্টই না হয়, তাহলে আমার যে গোল, আমার যে উদ্দেশ্য, আমি সাপোজ ধরলাম যে আজকে আমি এই ট্রেনিংটা করাচ্ছি, এই যে ট্রেনিংটা আমি করাচ্ছি এটার আমার উদ্দেশ্যটা কি, আমার এটার উদ্দেশ্যই যদি আমি না জানি, তাহলে কিন্তু আমি প্রপারলি ট্রেনিংটা করাইতে পারবো না বা ক্লাসটা আমি মনোযোগ দিয়ে নিতে পারবো না, তাই না? আমার যে মেইন উদ্দেশ্য ওইটা থেকে আমি সরে যাব, এবং আমার ডিরেকশন থাকবে না যে আমি আসলে কি পড়াচ্ছি। আমার যদি সাবজেক্টটাই ঠিক না থাকতো যে আমি আজকে এই টপিক নিয়ে আলোচনা করব, তাহলে কিন্তু আমি আহ, আসলে আমার যে কথা বলার যে এখন টপিকটা, এটা উলটপালট হয়ে যেত, আমি অন্য দিকে চলে যেতাম, অবজেক্টিভ থেকে অন্য কিছু তো চলে যাবো তা না। তো আসলে উইদাউট ক্লিয়ার একটা গোল না থাকলে আপনার কাজে ইনকনসিস্টেন্সি চলে আসবে, আপনার কাজ এদিক সেদিক হয়ে যাবে, আপনি একটা করতে নিলে মাঝখান দিয়ে আরেকটা চলে আসবে, আপনার কাজের ফ্লো নষ্ট হবে, আপনার ডিরেকশন ঠিক থাকবে না, আপনি একটা করতে গিয়ে আবার ওইখান থেকে আরেক দিকে চলে যাবেন, এরকম সমস্যাগুলো হয়। এই জন্য আমাদের স্মার্ট অবজেক্টিভ দরকার। ঝাপসা, ভোগ মানে ঝাপসা বা ক্লিয়ার না, এমন অবজেক্টিভ আপনার কনফিউশন তৈরি করে, আপনার অ্যাকাউন্টেবিলিটি নষ্ট করে, আমার দায়িত্ব বোধে বাধার সৃষ্টি করে। নেটওয়ার্কে মনে হয় সমস্যা হচ্ছে। আচ্ছা, আর তারপরে হচ্ছে আরো কেন দরকার, স্মার্ট অবজেক্টিভস প্রোভাইডস ক্লিয়ার ফোকাস এন্ড মেজারেবল প্রোগ্রেস। স্মার্ট অবজেক্টিভ আমরা যখন সেট করব, তখন আমাদের যে প্রোগ্রেস আছে, আমরা সারাদিন কাজ করতেছি, দিন শেষে কোনো রেজাল্ট নাই। তো আমার যখন একটা স্মার্ট গোল সেট করা থাকবে, আমার স্মার্ট অবজেক্টিভ সেট করা থাকবে, তখন হচ্ছে আমাদের যে প্রোগ্রেসটা আছে, আমরা যে কাজটা কমপ্লিট করতেছি ওটাকে আমরা মেজার করতে পারবো, হ্যাঁ, ওটাকে অ্যাচিভ করার জন্য আমরা কি কি করতেছি, আমাদের ক্লিয়ার ডিরেকশন থাকবে, এবং কতটুকু আমরা ওইটা অ্যাচিভ করতে পারছি ওইটা আমরা মেজার করতে পারবো। তারপরে হচ্ছে এমপ্লয়ির আন্ডারস্ট্যান্ড অ্যান্ড সাকসেস লুকস লাইক, মানে এর মাধ্যমে স্মার্ট অবজেক্টিভ যখন থাকবে, তখন প্রত্যেকটা এমপ্লয়ি বুঝতে পারবে যে সাকসেস আসলে কি হইতে পারে, অবজেক্টিভের ফলে আমাদের যে রেজাল্টটা আসলে কি আসতে পারে ওইটার একটা কল্পনা করতে পারবে, যে না আমি যদি কাজটা এইভাবে করি আমার রেজাল্ট কি, আমি এরকম ভালো একটা রেজাল্ট পাবো। তো সেই ক্ষেত্রে আমার যখন স্মার্ট অবজেক্টিভ থাকবে, আমার এমপ্লয়ি যারা আছে বা আমার অর্গানাইজেশন, আমার কলিগ এমপ্লয়ি যাই বলেন, একটা এনভায়রনমেন্টে যারা আছে, তারা বুঝতে পারবে যে আসলে সাকসেসটা কি, কেমন দেখায়, আসলে আমি প্রপারলি কাজটা করলে কিরকম হবে। তার একটা ভিশন থাকবে, একটা কল্পনা থাকবে যে না আমি যদি এই গোল সেট করে এই টার্গেট নিয়ে কাজটা করি, তাহলে আমি দিন শেষে এরকম একটা রেজাল্ট পাবো। ঠিক আছে, তারপরে হচ্ছে আমার প্রতিদিনের যে অ্যাক্টিভিটি আছে ওইটার মিশন ভিশনের সাথে একটা কোম্পানির, যে আমি তো একটা কোম্পানির একটা অংশ, তাই না? আমার ওভারঅল কোম্পানির যে মিশন ভিশন গোল আছে, যে না আমি আমার কোম্পানিকে অমুক পর্যায়ে দেখতে চাই, বা আমি আমার কোম্পানির এরকম গ্রোথ চাই। তো আমার নিজের পার্সোনাল যে কাজ, আমার ডিপার্টমেন্ট হোক বা আমার ডিপার্টমেন্টে আমার যেই রেসপন্সিবিলিটি গুলো আছে, ওই রেসপন্সিবিলিটি গুলো আমার অর্গানাইজেশনের যে মিশন ভিশন গোলস আছে ওইটার সাথে অ্যালাইন হবে। আর আমি যদি আমার মতো করে প্ল্যানিং করি, ওটা স্মার্ট না হয়, আমার কোম্পানির সাথে কিন্তু ওটা অ্যালাইন হবে না। তা আমি আমার মতো কাজ করতেছি, কোম্পানি কোম্পানির মতো চলতেছে, না কোম্পানির কোনো উপকার হইলো না আমার কোনো উপকার হইলো। তো এই জন্য আমাদের অবজেক্টিভ গুলো আসলে স্মার্ট করা দরকার, এরকম অহরহ এক্সাম্পল আছে, এগুলো হচ্ছে বেসিক কিছু আলোচনা। আহ ডেফিনেশন, আমরা যে স্মার্ট বলতেছি, স্মার্টের ডেফিনেশনটা আসলে কি, স্মার্ট জিনিসটা আসলে কি? স্মার্টটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, একটা অবকাঠামো, যেটা আমার ক্লিয়ার এবং অ্যাচিভেবল, মানে একটা দূরদিক নির্দেশনা, এবং যেই গোলটা আমি অ্যাচিভ করতে পারবো, আমাদের সাধ্যের মধ্যে আছে, এইরকম একটা গোল সেট করা, যেটা একটা অবকাঠামোর মাধ্যমে, ওইটাকে আমরা স্মার্ট ফ্রেমওয়ার্ক বলতেছি। যেটার প্রত্যেকটা অক্ষর SMART, এই যে পাঁচটা অক্ষর আছে, এই পাঁচটা পাঁচটা এলিমেন্টকে ইনশিওর করে বা বোঝায়, পাঁচটা এলিমেন্ট বোঝায়, যেটা আমার অবজেক্টিভকে এফেক্টিভ করতে সহায়তা করে। ঠিক আছে, তাহলে কি দাঁড়াইলো, স্মার্ট ফ্রেমওয়ার্ক হচ্ছে এমন একটা অবকাঠামো যার মাধ্যমে আমরা অ্যাচিভেবল এবং ক্লিয়ার গোল সেট করতে পারি,
যার প্রত্যেকটা অক্ষর, যে পাঁচটা অক্ষর আছে স্মার্টে, এস, এম, এ, আর এবং টি, এই পাঁচটা অক্ষর পাঁচটা এলিমেন্টকে নির্দেশ করে, যে পাঁচটা এলিমেন্টের মাধ্যমে আমরা আমাদের গোল বা অবজেক্টিভটাকে অ্যাচিভেবল এবং ক্লিয়ারলি সেট করতে পারি। ঠিক আছে, তাহলে পাঁচটা এলিমেন্ট আমাদের কি কি আছে? এস, এস ফর কি দাঁড়াইলো? স্পেসিফিক, তাই না? এস দিয়ে বোঝাচ্ছে স্পেসিফিক, যেটা মিনিং শর্টলি হচ্ছে ক্লিয়ারলি ডিফাইন্ড অ্যান্ড ফোকাসড। মানে কি, খুব স্পেসিফিক, নির্দিষ্ট করা, একদম পিন পয়েন্ট করে যেই অবজেক্টিভটার মধ্যে আমাদের থাকতে হবে স্পেসিফিকনেস, যার মাধ্যমে আমি একদম পিন পয়েন্ট করে বলতে পারবো যে আমি আসলে কি করতে চাচ্ছি। তারপর আছে এম, এম ফর মেজারেবল। এই যে আমি অবজেক্টিভটা সেট করতেছি বা একটা গোল সেট করতেছি, ওর মধ্যে আমার, আমি বললাম যে আমি এই কাজটা করতে চাচ্ছি, কিন্তু আমি কতক্ষণ বা কিসের মধ্যে, মানে কোন, কতটুকু অ্যাচিভ করতে চাচ্ছি, ওইটাকে মেজার করা, একটা পরিমাপ করা। আমি বললাম যে আমি আহ বহুদূর যেতে চাই, কিন্তু বহুদূরটা আসলে কত দূর? হ্যাঁ, আমি বলতে পারি যে আমি 100 কিলোমিটার বা আমি অমুক স্থানে যেতে চাই। ঠিক আছে, তখন ওইটা মেজারেবল হবে যে না, আমার ডিস্টেন্সটা 100 কিলোমিটার, আমার ডিস্টেন্সটা 50 কিলোমিটার। কিন্তু আমি যদি বললাম বহু দূর যেতে পারি, বহু দূর তো দূরের শেষ নাই, তাই না? তো এই জন্য মেজারেবল হইতে হবে। এরপরে আমাদের অক্ষর কি স্মার্টের? এ, অ্যাচিভেবল। এখন আমি বললাম আমি বহুত দূর 1000 কিলোমিটার দূরে চলে যেতে চাই, কিন্তু আসলেও কি আমার পক্ষে উইদিন একটা নির্দিষ্ট টাইম, যেটা আমাদের পরের অক্ষরে আসতেছে, যে আমাদের পক্ষে কি আসলেই 1000 কিলোমিটার বা 2000 কিলোমিটার বা 1 লাখ কিলোমিটার যাওয়া পসিবল কিনা? ঠিক আছে, এরপরে হচ্ছে রিলিভেন্ট। আহ আচ্ছা, আমাদের মধ্যে আমাদের ম্যানেজমেন্ট সিস্টেম কনসালটেন্সি এন্ড ট্রেনিং এর সিও স্যার এমনি মনিরুজ্জামান স্যার উপস্থিত হয়েছে। আহ স্যার যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলতেন। ওয়েলকাম স্যার। তো স্যার, আমি বাইরে আছি গাড়িতে, তুমি ট্রেনিং চালাও, আমি ফ্রি হয়ে আধা ঘন্টা পরে তারপরে কথা বলবো সকলের জন্য বা তোমার সাথে থেকে। জি, অবশ্যই, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন সাপোজ আমি বললাম যে আমি একটা বহুদূর যেতে চাই, ওটাকে আমি স্পেসিফিক করলাম যে আমি 100 কিলোমিটার দূরে যেতে চাই। এখন 100 কিলোমিটার যাওয়া আমার জন্য আসলে অ্যাচিভেবল কিনা, আমি ধরলাম ওইটা আমার জন্য অ্যাচিভেবল। ওকে, ফাইন। অ্যাচিভেবল করার পরে ওইটা কি আমার রিলেভেন্ট কিনা, আসলেও কি আমার 100 কিলোমিটার যাওয়ার প্রয়োজন আছে? আমার যে কোম্পানির গোল বা আমার যে পার্সোনাল গোল আছে, ওইটা আসলে কি রিলেভেন্ট কিনা, তাই না? ওইখানে যাওয়ার আমার আসলে প্রায়োরিটিটা, আসলে ওইটা আমার যে যাওয়ার দরকার আছে কিনা অতটুকু, এইটা আমাকে এনশিওর করা। এরপর হচ্ছে টাইম বাউন্ড, যে আমি 100 কিলোমিটার সাপোজ যেতে চাচ্ছি, হ্যাঁ, কিন্তু ওইটা আমি নির্দিষ্ট টাইমের মধ্যে উইদিন 24 আওয়ার্স। এখন আমি যদি বলি যে না, আমি উইদিন 2 আওয়ার্স 100 কিলোমিটার চলে যাব, আমাদের দেশের ট্রান্সপোর্টেশন বা আমাদের আহ, আমার নিজেরই পার্সোনাল যে ভেহিকেল আছে সাপোজ, ওইটার মাধ্যমে কি আমার আসলে ওইটা অ্যাচিভ করা পসিবল কিনা। তো এই পাঁচটা এলিমেন্ট যখন একসাথে হবে, তখনই ওই অবজেক্টিভটা স্মার্ট হবে, বা আমার ওই টার্গেট বা আমার ওই গোলটা যে আছে ওইটা আমার অ্যাচিভ, কি বলে, স্মার্ট হবে, ওই গোলটা বা ওই অবজেক্টিভটা স্মার্ট হবে। এখন আমি 100 কিলোমিটার যাব, ওইটা আমার মেজারেবল হইলো 100 কিলোমিটার, অ্যাচিভেবল হইলো টাইমের মধ্যে। টাইম বাউন্ড যে কথাটা আছে যে না, আমার উইদিন 5 or 6 আওয়ার্স আমি অমুক ট্রান্সপোর্টেশন ব্যবহার করে 100 কিলোমিটার ডিস্টেন্সে যেতে চাচ্ছি, গেলে আমার এই উপকারটা হবে। ঠিক আছে, তখন গিয়ে হচ্ছে আমার অবজেক্টিভটা স্মার্ট হবে। এখন দেখেন, এখান থেকে যদি একটা এলিমেন্ট মিসিং থাকে, সাপোজ আমি স্পেসিফিক করলাম যে আমি 100 কিলোমিটার দূরে যেতে চাই, ওইটা আমার মেজারেবল হইলো যে আমি 100 কিলোমিটার যেতে চাই, আমি অ্যাচিভেবল কিনা, হ্যাঁ ওইটা আমার জন্য অ্যাচিভেবল, রিলিভেন্ট কিনা, গেলে আমার কোনো উপকার আছে, ওইখানে গেলে আমি একটা সুন্দর ভিউ দেখতে পারবো, প্রকৃতি দেখতে পারবো সাপোজ। হ্যাঁ, তো ওইটাই আমার জন্য একটা গোল, যে না আমি আহ সাপোজ এইবার পিকনিকে বা এবার ফ্যামিলি ভেকেশনে আমি আহ কক্সবাজার যেতে চাই এত দূর ডিস্টেন্সে, কিন্তু আমি টার্গেট নিচ্ছি যে আমি একদিনের মধ্যে যাই আসবো। এইটা তো হবে না, ওইটা কি হবে না, কারণ ওইটা আমার টাইম বাউন্ড আমি একদিনের মধ্যে বলছি, কিন্তু এটা কি আমার আদৌ অ্যাচিভেবল? একদিনের মধ্যে কি গিয়ে আসা পসিবল? আবার এটা কি আসলেই রিলিভেন্ট?
আসলে কি আমাদের যে প্রেক্ষাপট আছে, আমাদের অর্গানাইজেশন বা আমাদের দেশের যে প্রেক্ষাপট, ট্রান্সপোর্টেশনের যে প্রেক্ষাপট, সেই ক্ষেত্রে কি আমার আদৌ একদিনের মধ্যে যে ওইখানে বা সব দেখে ফেরত আসা কি পসিবল কিনা। তো একটা গোল বা আমি যখন একটা আমার ফিউচার প্ল্যান করতেছি, ওইটা স্মার্ট করতে হইলে এই 5টা এলিমেন্টই ওইখানে থাকতে হবে। কোনো একটা যদি নড়বড় হয়ে যায়, তাহলে ওই অবজেক্টিভটা বা ওই গোলটা কিন্তু স্মার্ট হবে না। ঠিক আছে? তাহলে স্মার্ট যদি না হয়, তাহলে আমরা যখন দেখলাম যে কেন আমাদের স্মার্ট অবজেক্টিভ প্রয়োজন, আমরা কিন্তু এই যে বেনিফিট গুলা, স্মার্ট অবজেক্টিভের যে আমাদের গুরুত্বগুলা যেগুলো আমরা দেখলাম, যে আমাদের ক্লিয়ারিটি, আমাদের কনসিস্টেন্সি, আমাদের ফোকাস, আমাদের সাকসেস, এই সব কিছু কিন্তু অ্যাচিভেবল হবে না যদি আমাদের গোলগুলো স্মার্ট না হয়। ঠিক আছে? এই পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমি আবার সামনের দিকে আগাচ্ছি। দ্য এভলিউশন অফ স্মার্ট গোলস, আসলে এই স্মার্ট গোলটা নিয়ে যে আলোচনা করতেছি, এটা আসলে আসলো কোথা থেকে, তাই না? এইটা স্মার্ট কনসেপ্টটা ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয়েছিল জর্জ টি ডোনাল্ড নামে একজন আছেন, যিনি 1981-এ একটা আর্টিকেল লিখেছিল। এই আর্টিকেল নামই ছিল দা কি দেয়ারস এ স্মার্ট ওয়ে টু রাইট এ ম্যানেজমেন্ট গোল অ্যান্ড অবজেক্টিভ। তো উনি এই আর্টিকেল 1981-এ পাবলিশ করেছিল। এরপর থেকে এটা ইনিশিয়ালি আস্তে আস্তে কর্পোরেট গোল বা প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কাজে লাগানো শুরু হয় 1990s এর দিকে। এরপর 2000s-এ এসে এইচআর এডুকেশন, পারফরমেন্স ম্যানেজমেন্ট এবং আইএসও সিস্টেম, এছাড়াও বিভিন্ন স্ট্যান্ডার্ডে এটাকে ইমপ্লিমেন্ট করা হয়, এটার উপর বেস করে কাজ করা হয়। এখন আস্তে আস্তে এটা আমাদের ডে টু ডে লাইফে প্রত্যেকটা অর্গানাইজেশনে যারা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলতেছে, গ্লোবালি এটার একটা ইউজ শুরু হয়েছে, যেন ইমপ্রুভ ক্লিয়ারিটি, অ্যাকাউন্টেবিলিটি এবং রেজাল্টের ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে আমরা একটু আগে যেটা দেখলাম যে 5টা যে কম্পোনেন্টস আছে স্মার্টের, এই 5টা কম্পোনেন্ট গুলো হলো স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলিভেন্ট এবং টাইম বাউন্ড, তাই না? দ্য স্মার্ট ফ্রেমওয়ার্ক ইজ বিল্ড অন 5 কম্পোনেন্টস, যে 5টা কম্পোনেন্ট আমরা ট্রান্সফর্মকে, যে কোনো একটা এই 5টা কম্পোনেন্ট আমার যে অবজেক্টিভ বা গোল আছে, এই গোলটাকে ঝাপসা থেকে ক্লিয়ার করে নিয়ে আসবে। অবজেক্টিভটা সেট করাই যায় যে আমি এই কাজটা করব, কিন্তু ওই কাজটাকে যখন আপনি স্মার্টলি ইমপ্লিমেন্ট করবেন, তখন হচ্ছে আপনার ওই অবজেক্টিভটা ক্লিয়ার হবে, পাওয়ারফুল হবে এবং অ্যাকশন নেওয়ার মতো একটা অবজেক্টিভ হবে। ঠিক আছে? স্পেসিফিক এর ফলে কি হবে, ডিফাইন এক্স্যাক্টলি। স্পেসিফিক করতে হইলে কি করতে হবে, যে ডিফাইন করতে হবে আমাকে, ওইটাকে উল্লেখ করতে হবে যে এক্স্যাক্টলি আমি কি অ্যাচিভ করতে চাচ্ছি। আমি যে একটা কাজ করতে চাচ্ছি, আমি আসলে ওইটা কি করতে চাচ্ছি এক্স্যাক্টলি, ওইটা হচ্ছে আমার স্পেসিফিক। মেজারেবল এর ক্ষেত্রে কোয়ান্টিফাই প্রোগ্রেস ইউজিং ডাটা, আমরা এই প্রত্যেকটা পার্ট নিয়ে আরো ডিটেলে আলোচনা করব সামনে। এটা হচ্ছে কোয়ান্টিফাই প্রোগ্রেস ইউজিং ডাটা অর ইন্ডিকেটরস। কোন ডেটার উপর ভিত্তি করে যখন আমি ওইটাকে মেজারেবল করব, তখন অবভিয়াসলি আমাকে ডাটার উপর ভিত্তি করে, সেটা হোক নাম্বার, সেটা হোক পার্সেন্টেজ, সেটা হোক আমার কেপিআই, তো এই ডাটার উপর বেস করে কোয়ান্টিফাইবল প্রোগ্রেস, যখন আমি প্রোগ্রেসটাকে কোয়ান্টিফাই করতে পারবো, মাপতে পারবো যে আমার প্রোগ্রেস কতটুকু, তখন হবে হচ্ছে এটা মেজারেবল। অ্যাচিভেবল, যে সেট গোলস দ্যাট আর রিয়েলিস্টিক অ্যান্ড প্র্যাকটিক্যাল, যেটা আমাদের পক্ষে করা সম্ভব, প্র্যাকটিক্যাল এবং রিয়েলিস্টিক। আমি অলৌকিক কোনো চিন্তা ভাবনা করলে আসলে এটা হবে না। রিলিভেন্ট, ইনশিওর অ্যালাইনমেন্ট উইথ লার্জার অবজেক্টিভ। একটা অর্গানাইজেশনে আছি, আমার প্রথমে হচ্ছে কোম্পানির গোলস, তারপর হচ্ছে আমার ডিপার্টমেন্টের গোলস, তারপরে হচ্ছে আমার পার্সোনাল জব ডিসক্রিপশন বা আমার জবের গোলস। এইভাবে আমার লার্জার যে গোল গুলো আছে ওইটার সাথে অ্যালাইন হইতে হবে। শুধু আমি আমার মতো করে গোল সেট করলাম যেটা অর্গানাইজেশনের সাথে কোনো কাজে আসতেছে না, ওইরকম গোল সেট করলে হবে না। তো ওইটাকে রিলিভেন্ট হইতে হবে। টাইম বাউন্ড কি, সেট ডেডলাইন, আমি যে একটা কাজ করতেছি ওটা একটা ডেডলাইন সেট করা, তাই না? যে আমি বললাম যে আমি এই ট্রেনিংটা করাবো, আসলে এই ট্রেনিং এর কোনো নির্দিষ্ট ডেটই দিলাম না, তাহলে আপনারাও জয়েন করতে পারতেন না, আমিও এটা করাবো 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 করে করানো হইতো না, তাই না? তো সবকিছু একটা কাজের ডেডলাইন সেট করতে হবে। তাহলে আমরা এই প্রত্যেকটা 5টা পার্ট নিয়ে এবার একটু ডিটেল আলোচনা করি।
আমাদের স্পেসিফিক, এস ফর স্পেসিফিক আমরা জানছি। তাহলে এ গোল শুড বি ক্লিয়ার, ডিটেল অ্যান্ড ওয়েল ডিফাইন্ড। স্পেসিফিক হইতে হইলে একটা গোলকে মাস্ট বি ক্লিয়ার থাকতে হবে, ডিটেল থাকতে হবে এবং ওয়েল ডিফাইন্ড থাকতে হবে। কোন জিনিসটা অ্যাভয়েড করতে হবে, যেন ঝাপসা না হয়, মানে ইনফরমেশন যেটা আমি করতে চাচ্ছি ওটা ঝাপসা না হয়, ওইটার স্টেটমেন্টটা যেন স্ট্রং হয়। ফোকাস থাকতে হবে যে আসলে আমি কি অ্যাচিভ করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে টু বি স্পেসিফিক এ গোল শুড আনসার, আমাদের বেসিক চারটা কোশ্চেন যদি আমরা খেয়াল করি, যে এই চারটা কোশ্চেন হইলে আমাদের মোটামুটি একটা গোলকে আমরা স্পেসিফিক করতে পারবো। কি, হোয়াট নিডস টু বি ডান, কি করা দরকার, কে রেসপন্সিবল, কোথায় এটা হবে, বা হোয়াই ইটস ইম্পর্টেন্ট, মানে হোয়াই, হোয়াট, হু, ওয়্যার, এই টাইপের যে প্রশ্নগুলো আছে এইটার অ্যান্সার যখন আমরা দিতে পারবো তখন কিন্তু অটোমেটিক আমাদের গোলটা স্পেসিফিক হয়ে যাবে। তো আমাদের যে অবজেক্টিভ, ওই অবজেক্টিভের মধ্যে অবশ্যই এই চারটা প্রশ্নের উত্তর থাকলে আমরা বুঝবো যে না আমাদের অবজেক্টিভ বা গোলটা স্পেসিফিক হয়েছে। একটা এক্সাম্পল যদি আমরা ধরি, যে আমি জাস্ট একটা অবজেক্টিভ নিলাম যে ইমপ্রুভ কাস্টমার স্যাটিসফ্যাকশন, আমি চাচ্ছি আমার অর্গানাইজেশনে কাস্টমার স্যাটিসফ্যাকশন করতে, কিন্তু এটা আসলে আহ, কেন দরকার, ওইটা রেসপন্সিবল কে, ওইটা কেন হচ্ছে, ওইটা কেন ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্ন, যে কে রেসপন্সিবল, কোথায় এটা হওয়া দরকার, এইগুলা না হলে কিন্তু আমার এই এক্সাম্পল যেটা আছে ইমপ্রুভ কাস্টমার স্যাটিসফ্যাকশন, এই এক্সাম্পলটা ক্লিয়ার না, আমরা বুঝতে পারতেছি না যে কোথাকার, আমি কি আমার বিজনেসের কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়াইতে চাচ্ছি, না আমার ডিপার্টমেন্টের কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়াইতে চাচ্ছি, না আমার পার্সোনাল কাস্টমার থাকতে পারে, আমার কাস্টমার, আমার ফ্যামিলি, আমার একটা কাস্টমার, আমি ফ্যামিলিকে সার্ভ করতেছি সাপোজ। তো এই জিনিসটাকে ক্লিয়ার করা, দেখেন যদি এটাকে আমরা করি, ইনক্রিজ কাস্টমার স্যাটিসফ্যাকশন স্কোর ফ্রম 80 to 90% বাই ইনহ্যান্সিং সার্ভিস, কিসের মাধ্যমে, ইনহ্যান্স সার্ভিস করার মাধ্যমে, কতটুকু, 80 to 90%। তারপরে কি, ইনক্রিজ করব কাস্টমার স্যাটিসফ্যাকশন আমার অর্গানাইজেশন, তাই না? এটা হচ্ছে আমার স্পেসিফিক। যখন আমার এই প্রশ্নগুলোর অ্যান্সার আমি পেয়ে যাব, হোয়াট, হু, ওয়্যার, ওয়াই, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের অবজেক্টিভ বা গোল যেটা আছে ওইটা স্পেসিফিক হয়েছে। এরপরে কি আছে, আমাদের মেজারেবল। A measurable goal allows you to track progress and confirm success. যখন আমাদের গোল যেটা আছে, অবজেক্টিভ যেটা আছে, ওইটা মেজারেবল হবে, যে পরিমাপ করা যাবে। হ্যাঁ, পরিমাপ করা গেলে তখন আমরা কিন্তু আমাদের প্রোগ্রেসটা ট্র্যাক করতে পারবো, যে না আমি যে প্রথমেই যেটা বলছি, আমি 100 কিলোমিটার দূরে যেতে চাই ট্রাভেল করতে, তাহলে আমি যখন এটা 100 কিলোমিটার, আমার কিন্তু একটা মেজারেবল পয়েন্ট আছে, তখন কিন্তু আমি যদি 20 কিলোমিটার যাই আমি বুঝতে পারবো যে না আমার আরো 80 কিলোমিটার বাকি আছে, অথবা আমি 50 কিলোমিটার গেলে বুঝতে পারবো আমি 50% প্রোগ্রেস ডান করতে পারছি। কিন্তু যদি আমার ওই স্পেসিফিক ডিস্টেন্স মেনটেন, মানে কি বলে, উল্লেখ করা না থাকে, তাহলে যখন আমার ওই ডিস্টেন্সটা মেজারেবল না হবে তখন কিন্তু আমি আমার প্রোগ্রেসকে ট্র্যাক করতে পারবো না, যে আমি আদৌ কতটুকু কাজ করতেছি, আমার কাজ আসলেও হচ্ছে কিনা, বা আমার কাজ থেকে আমি কোনো বেনিফিট পাচ্ছি কিনা। তাহলে এইখানে কি রকম প্রশ্ন থাকতে পারে, যে হাউ মাচ, হাউ মেনি, হাউ উইল আই অ্যাচিভ, আমি কিভাবে অ্যাচিভ করব, কত দূর বা কতটুকু, কত, এই টাইপের প্রশ্নের অ্যান্সার হইলে আমি বুঝতে পারবো যে আমার অবজেক্টিভ বা গোলটা মেজারেবল আছে। তাহলে হেল্পস, যদি আমার অবজেক্টিভটা মেজারেবল হয় তাহলে আমার কি কি উপকারে আসতেছে, যে হেল্পস ইভালুয়েট পারফরমেন্স উইথ ডাটা, একটা ডাটার মাধ্যমে, একটা ইনফরমেশনের মাধ্যমে, একটা তথ্যের মাধ্যমে আমি আমার পারফরমেন্সকে ইভালুয়েট করতে পারবো, আমি যাচাই বাছাই করতে পারবো যে না আমি যে কাজটা করতেছি ওইটা আসলেও আমি প্রোগ্রেস করতেছি কিনা। তারপরে আমার যে প্রোগ্রেসটা আছে, হ্যাঁ প্রোগ্রেস করতেছি, ওইটা আমার কাছে ভিজিবল হবে, যে কতটুকু আমার যে টাইম বাউন্ড হবে ওই টাইমের মধ্যে আমি কতটুকু করতে পারতেছি, আমার যে লেফট ওভার টাইম আছে ওর মধ্যে কি আমি আদৌ ফুললি কমপ্লিট করতে পারবো কিনা। মেজারেবল হইলে আমি এই জিনিসগুলো ক্লিয়ার হইতে পারবো, আমার প্রোগ্রেস, আমার প্রোগ্রেসের কতটুকু হয়েছে, এর পরের টুকু অ্যাচিভ করা সম্ভব কিনা। তো মেজারেবল হইলে
আমার ভিজিবল হবে আমার প্রোগ্রেস, এবং প্রোভাইডস এ ক্লিয়ার বেসিস ফর ডিসিশন মেকিং। ওই যখন আমি আমার প্রোগ্রেসকে ট্র্যাক করতে পারবো, তখন কিন্তু আমি একটা ডিসিশন মেকিং এ যেতে পারবো যে না, আমি যদি আমার গোলটা অ্যাচিভ করতে চাই, সেই ক্ষেত্রে আমার ডিসিশন মেকিং যে আমার 50% হয়ে গেছে কিন্তু আমার টাইম 80% শেষ, সেক্ষেত্রে আমি ডিসিশন কি নিব? এই প্রোগ্রেসকে আমি চালায় যাব, না এই প্রোগ্রেসে কোনো চেঞ্জ আসবো, না আমি কারো হেল্প নিব? এই যে আমার ফিউচার ডিসিশন মেকিং, এই ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমার এই মেজারেবল পার্টটা আমাকে হেল্প করবে। কারণ আমি যখন আমার প্রোগ্রেস মেজার করতে পারবো, তখন আমি আসলে বুঝতে পারবো যে না, আমি আমার উইদিন দিস টাইম আমার যে প্রসেসটা আমি নিয়েছি বা আমার যে গোলটা আমি নিয়েছি যে আমি এই কাজটা শেষ করব, ওই কাজটা আমি ইন টাইম শেষ করতে পারবো কিনা, ওইটার জন্য আমার অন্য কোনো ডিসিশন নিতে হবে কিনা, ওইটার জন্য অন্য কোনো স্টেপস নিতে হবে কিনা, ওইটার জন্য আমাদের এই মেজারেবল পার্টটা প্রয়োজন। একটা এক্সাম্পল দেওয়া আছে, ইনক্রিজ মান্থলি সেলস বাই 15% উইদিন 6 মান্থ। এখন আমি আমার কি 6 মান্থ এটা হচ্ছে আমার মেজারেবল, 15% এটা হচ্ছে আমার জন্য মেজারেবল। এখন আমি দেখলাম যে আমার 6 মান্থের মধ্যে 3 মান্থ চলে গেছে কিন্তু আমার সেলস বাড়ছে মাত্র 5%। তাহলে আমার কি উইদিন 2 মান্থস 10% ইনক্রিজ করা পসিবল কিনা? যদি পসিবল না হয় তাহলে আমি অবজেক্টিভ কি করব, বা আমি কারো হেল্প নিব কিনা, অথবা আমি প্রোডাকশন বাড়াবো কিনা, অথবা আমার সেলস টিমের ম্যান পাওয়ার বাড়াইতে হবে কিনা। এই যে ডিসিশন মেকিং এর পার্ট গুলাই এটা হেল্প করে। এরপরে আমাদের কি আছে? অ্যাচিভেবল, তাই না? আচ্ছা, আমি তো জাস্ট বলেই যাচ্ছি, কোনো কারো কোনো প্রশ্ন নাই। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু অলওয়েজ ফ্রি টু আস্ক। আর যদি সব ওকে থাকে তাও মাঝে মধ্যে একটু বললেন যে না ঠিকঠাক আছে, না হলে আমি বুঝবো যে আমি গল্প করে যাচ্ছি, আপনারা কেউ শুনতেছেন না, অথবা আমি কিছু বুঝাইতেই পারতেছি না। আচ্ছা, অ্যাচিভেবল, অ্যান অ্যাচিভেবল গোল ইজ এ রিয়েলিস্টিক অ্যান্ড কি বলে, অ্যান অ্যাচিভেবল গোল ইজ রিয়েলিস্টিক অ্যান্ড পসিবল উইদিন অ্যাভেলেবল টাইম, স্কিল অ্যান্ড রিসোর্স। আমার টাইম, আমার স্কিল এবং আমার যে রিসোর্স ম্যান পাওয়ার আছে, এর মধ্যে আসলে রিয়েলিস্টিক এবং পসিবল যে গোল সেট করা, ওইটাই হচ্ছে অ্যাচিভেবল। ইট শুড চ্যালেঞ্জ ইউ। এখন আমি বললাম যে আমি 100 কিলোমিটার দূর ট্রাভেল করতে যেতে চাই সাপোজ। তো এইটা কি আমার জন্য অ্যাচিভেবল কিনা? আমি অনেক বড় গোল নিলাম। আহ, কি বলে, আমি নিজের এক্সাম্পল থেকে একটা গোল নেই, যে আমি কোম্পানির সেলস ডাবল করতে চাচ্ছি উইদিন 1 মান্থ। এটা কি পসিবল কিনা 1 মাসের মধ্যে কোম্পানির সেলস পুরা ডাবল করে ফেলা? না, এটা কখনোই অ্যাচিভেবল না, তাই না? তাহলে অ্যাচিভেবল হইতে হলে কি করতে হবে? যে আমাকে একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তো নিতেই হবে, যে না আমি 5% অথবা 10% ইনক্রিজ করতে চাচ্ছি উইদিন 6 মান্থ, উইদিন 3 মান্থস। ওইটা অ্যাচিভ করা পসিবল। আমার কোম্পানির যে রিসোর্স আছে ওইটাকে ইভালুয়েট করতে হবে, যে আমার সেলস টিমে এত পার্সন আছে, আমার প্রোডাকশন ক্যাপাসিটি এত আছে, আমার সেলস টিম যদি প্রপারলি কাজ করে, এই যে আমাদের মেজারেবল ডাটা, এখন কিন্তু ওই ডাটার উপর ভিত্তি করে কাজ করতে হবে। আমি যখন ডাটার উপর বেস করে যে না, আমার এত পরিমাণ সেলস টিম আছে, তাদের ক্যাপাসিটি এত, তারা এই পরিমাণ সেলস জেনারেট করতে পারে, ওই অনুযায়ী আমার প্রোডাকশন ক্যাপাসিটি আছে কিনা, এই সব ডাটা যখন আমি অ্যানালাইসিস করে ইভালুয়েট করব, যে না আমার পক্ষে আরো 10% সেল করা পসিবল। হ্যাঁ, ওটা আমার জন্য একটু কঠিন হয়ে যাবে কিন্তু আমি এটা করতে পারবো, ইম্পসিবল কিছু না। অ্যাচিভেবলটা হইতে হবে এরকম, যে আমাকে চ্যালেঞ্জ করবে কিন্তু আমার রিচেট আমার সাধ্যের মধ্যে থাকবে। ঠিক আছে, এখন আমার কাছে আছে 10 টাকা, আমি আহ জানি যে আমি 10 টাকা দিয়ে এত দূর যেতে পারবো, এখান থেকে ওখানের ভাড়া আছে 10 টাকা, আমি অত দূর যেতে পারবো। এখন আমি গোল নিতে পারি যে না, আমি আরো 2 কিলোমিটার বেশি যাব, আমি বাসে না গিয়ে বা রিক্সায় না গিয়ে আমি বাসে যাব, সেক্ষেত্রে আমার কস্টিংটা কমে আসবে। এইভাবে চিন্তা করে ডাটার উপর বেস করে আমার হচ্ছে অ্যাচিভেবল গোলটা সেট করা, যেন ওইটা আমাকে চ্যালেঞ্জ করে, না আমার ওই পরিমাণ যাইতে হবে আমার এই অ্যামাউন্ট নিয়েই, কিন্তু আমি ওইটাকে আরেকটু বেশি যাব, চ্যালেঞ্জ নিলাম। কিন্তু তখন কিন্তু আমাকে ইভালুয়েট করতে হবে যে আমার কাছে এই পরিমাণ টাকা আছে, আমি এই ট্রান্সপোর্ট ইউজ করলে এত দূর যেতে পারবো। ঠিক আছে, এখন
এর মধ্যে এটা যদি অর্গানাইজেশনের সাথে তুলনা করি তাহলে কি হবে, যে আমার ওই যে সেলস টিম দেখলাম, আমার প্রোডাকশন ক্যাপাসিটি দেখলাম, আমার মার্চেন্ডাইজিং টিম দেখলাম, আমার স্যাম্পল ডেভেলপমেন্ট টিম দেখলাম, সব টিমের ডাটা অ্যানালাইসিস করে আমি বুঝলাম যে না, আমরা 10% সেলস করতে পারবো। ওইটার করতে গেলে আমার অবশ্যই টিমের ক্যাপাবিলিটি, আমার যে টিম আছে, আমার যে মেশিনারিজ আছে, এবং আমার এক্সটার্নাল সাপোর্ট যারা আছে, আমার র মেটেরিয়াল সাপ্লায়ার হইতে পারে, আমার এনভায়রনমেন্ট হইতে পারে, এই সব কিছু আমার সাপোর্ট নিয়ে আমার ক্যাপাবিলিটি আদৌ আছে কিনা ওই পরিমাণ ইনক্রিজ করার, ওইটার উপর বেস করে আমাকে অ্যাচিভেবল গোল সেট করতে হবে। এইটার জন্য একটা আহ ছোট্ট টিপস বলতে পারেন, এটা হচ্ছে যে গোলকে, যে কোনো অবজেক্টিভকে অ্যাচিভেবল করতে হলে বড় একটা, আমি টোটাল সেলসটাকে 10% আমি দিলাম অবজেক্টিভে, কিন্তু ওইটা অ্যাচিভ করার জন্য, অ্যাচিভেবল করার জন্য আমরা ওই পুরো সেলস জিনিসটাকে ছোট ছোট পার্টে, ম্যানেজেবল স্টেপে ভাগ করে নিতে পারি। কিরকম, যে আমি সেলস বাড়াইতে হলে আমার কি করতে হবে, প্রোডাকশন বাড়াইতে হবে, সেলস টিম বাড়াইতে হবে, সেলস টিমের ক্যাপাবিলিটি বাড়াইতে হবে, কমিউনিকেশন বাড়াইতে হবে। তো আমি ওভারঅল লিখলাম যে আমি 10% সেলস ইনক্রিজ করবো, কিন্তু এটাকে যদি আমি ছোট 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 স্টেপসে ভাগ করি, যে না, আমি প্রথমে সেলস টিমের ক্যাপাবিলিটি বাড়াবো, সেলস টিমকে ট্রেন করব, যদি লাগে ম্যান পাওয়ার যোগ করব, যদি লাগে প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াবো, এই সব কিছুর উপর ভিত্তি করেই কিন্তু আপনার 10% সেলস ইনক্রিজ হবে। ওইটাই হচ্ছে আমাদের জন্য অ্যাচিভেবল গোল। এক্সাম্পল যেটা এই যে বলতেছি, নিচে দেখেন দেওয়া আছে প্রেজেন্টেশনে, যে একটা আনঅ্যাচিভেবল গোল সেট করছি আমরা, যে ডাবল কোম্পানি সেলস ইন 1 মান্থ। এটা আসলেও পসিবল না। পসিবল বা অ্যাচিভেবল গোল কি হবে আমাদের জন্য, যে ইনক্রিজ সেলস বাই 10% ইচ কোয়ার্টার থ্রু নিউ ক্লায়েন্ট অ্যাকুইজিশন। নতুন ক্লায়েন্ট অ্যাকুইজিশনের মাধ্যমে আমরা কোয়ার্টারলি, বছরে সেলস ইনক্রিজ করব বাই 10%। এখন হইছে ওই সেম অবজেক্টিভটাই অ্যাচিভেবল। ঠিক আছে, তাহলে আমাদের কি কি গেল, আহ স্পেসিফিক গেল, মেজারেবল গেল, অ্যাচিভেবল গেল। এখন আমাদের জন্য আসতেছে রিলিভেন্ট। তাহলে এ রিলিভেন্ট গোল শুড অ্যালাইন উইথ ইয়োর টিম, ডিপার্টমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনস প্রায়োরিটি। এখন রিলিভেন্ট বলতে আমরা কি বুঝি? রিলিভেন্ট হচ্ছে যেটা আমার আশেপাশের পরিবেশের সাথে যায়, আমার যে অর্গানাইজেশনাল গোলস ওইটার সাথে যায়। এখন আমার সাপোজ, আমি যে যেটা বলতেছি সিম্পল উদাহরণ, যে আমি 100 কিলোমিটার দূর যেতেছি, কিন্তু ওইখানে গিয়ে আমার কোনো লাভ নাই, ওই জায়গায় গিয়ে দেখার মতো কিছু নাই, ওই জায়গায় গিয়ে আমার কোনো বেনিফিট হচ্ছে না, ওইখানে গিয়ে আমার আসলে কোনো লাভ নাই, বা ওইখানে যাওয়ার আমার কোনো দরকারই নেই। সেই ক্ষেত্রে ওই অবজেক্টিভ নিয়ে আমার আসলে লাভ কি, তাই না? এই জন্য আমার যে অবজেক্টিভ বা গোল সেট করব, ওইটা আমার অর্গানাইজেশন, টিম বা ডিপার্টমেন্টের গোলের সাথে অ্যালাইন হইতে হবে, যে না, আমরা এই কারণে এটা করতে চাচ্ছি। তাহলে কি আছে, যার ফলে কি হবে, যদি আমাদের অবজেক্টিভ রিলিভেন্ট হয়, এটা আমাদের ইনশিওর করবে যে আপনি ডিরেক্টলি আপনার অর্গানাইজেশনের বিজনেসের সাথে কন্ট্রিবিউট করতেছেন। আপনি যে কাজটা করতেছেন, আপনার পার্সোনাল গোল যেটা সেট করছেন, বা আপনার অর্গানাইজেশনাল গোল যেটা সেট করছেন, বা আপনার ডিপার্টমেন্টাল গোল যেটা সেট করছেন, সেইটা আপনাদের যে ভিশন আছে, অর্গানাইজেশনের ভিশন আছে, ওইটার সাথে কন্ট্রিবিউট করবে, ওইটার সাথে অ্যালাইন হবে, তাই না? তো একটা গোলকে আমরা যদি রিলিভেন্ট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আহ প্রথম প্রশ্ন করতে হবে নিজেদের কাছে, ডাজ ইট সাপোর্ট আওয়ার ওভারঅল মিশন এন্ড অবজেক্টিভ? আমাদের অর্গানাইজেশনের যে ওভারঅল গোল আছে, ভিশন আছে, যে আমি একটা গ্রুপ অফ কোম্পানি হইতে চাই সাপোজ, আমার যে আমি ডিপার্টমেন্ট বা আমার যে আমি অবজেক্টিভটা সেট করতেছি, ওইটা কি আসলে ওই যে ভিশনটা আছে ওইটাকে সাপোর্ট করে কিনা। এখন আমার প্ল্যান হচ্ছে, আমার অর্গানাইজেশনের প্ল্যান হচ্ছে সে গ্রুপ অফ কোম্পানি করবে, আর আমি প্ল্যান করতেছি যে আমি আহ, কি ফ্যাক্টরিকে সাজায় গুছায় লোকজন ছাঁটাই করে টাকা খুব বাঁচাবো। তাহলে কি আমার ইমপ্রুভমেন্ট হবে কিনা? আদৌ কি লোক ছাঁটাই করলে আমার অর্গানাইজেশনের টাকা বাঁচবে, না আমার প্রোডাকশন কমে যাবে? আদৌ কি আমার ওইটা বেনিফিশিয়াল হচ্ছে কি হচ্ছে না? আমার কি ওইটা কোম্পানির গোলের সাথে সেট হচ্ছে কি হচ্ছে না? এই প্রশ্নগুলোর অ্যান্সার করলেই আপনি আপনার অবজেক্টিভকে রিলিভেন্ট করতে পারবেন।
ইনশিওর করতে হবে কানেক্ট উইথ কারেন্ট বিজনেস নিডস এন্ড চ্যালেঞ্জেস। আপনার এখনকার যে ব্যবসায়ের নিড আছে, চাওয়া পাওয়া আছে, এবং ওইটার জন্য যে চ্যালেঞ্জ আছে ওই চ্যালেঞ্জটা ওভারকাম করতে আপনার এই অবজেক্টিভ বা গোলটা হেল্প করতেছে কিনা। কিপ গোলস কনসিস্টেন্ট উইথ প্রফেশনাল অর ডিপার্টমেন্টাল গোলস। আমার যে প্রফেশন আছে বা আমার যে ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্টের যে গোল আছে, এটা তো আমার পার্সোনাল গোল সেট করতেছি, আমার যে ডিপার্টমেন্টের গোল আছে ওইটার সাথে কি আদৌ অ্যালাইন হচ্ছে কিনা, এই জিনিসগুলো রিলেভেন্ট হইতে হইলে আমাদের খেয়াল করতে হবে। ঠিক আছে, একটা এক্সাম্পল কি, ট্রেন 100% অফ কিউসি স্টাফ অন দ্য নিউ টেস্টিং মেথড টু সাপোর্ট আইএসও 9001 কমপ্লায়েন্স। আমাদের অর্গানাইজেশন আইএসও 9001 স্ট্যান্ডার্ড নিচ্ছে। ঠিক আছে, তো ওই স্ট্যান্ডার্ডটা নেওয়ার ক্ষেত্রে আমরা একটা নতুন টেস্টিং মেথড মেথড চালু করছি যে আমাদের কোয়ালিটিকে আরো ইমপ্রুভ করার জন্য। এখন কোম্পানির গোল হচ্ছে যে ওই নতুন টেস্টিং মেথডে সবাইকে প্রস্তুত করা। সেক্ষেত্রে আপনার এজ এ এইচআর বলেন, আপনার কি টার্গেট গোল এটা হইতে পারে যে আমি আমার 100% কিউসি স্টাফ যারা আছে তাদের সবাইকে যে নতুন টেস্টিং মেথডটা আছে ওই মেথডের উপরে ট্রেন করব, যেন তারা ওইটার সাথে এবং আইএসওর যে কমপ্লায়েন্স আছে ওইটার সাথে অ্যালাইন করে তারা ওই নলেজটা নিতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জন্য রিলিভেন্ট। এবং লাস্ট যেটা আছে, টাইম বাউন্ড। অবশ্যই 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 ওইটা একটা নির্দিষ্ট টাইম থাকতে হবে। আমি যেই গোলই সেট করি ওইটা অ্যাচিভ করার জন্য আমাকে নির্দিষ্ট একটা টাইম সেট করা থাকতেই হবে, না হলে আপনার ওই অবজেক্টিভের কোনো গুরুত্ব থাকবে না। কেন গুরুত্ব থাকবে না? তখন মেন্টালিটি থাকবে যে আচ্ছা টাইম তো আছে, পরে করবো না, আচ্ছা ঠিক আছে পরে করা যাবে, এখনো ওইটা তো নেই নাই। এই যে লেট করতে 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 পরে আর ওইটা করাই হবে না। এই জন্য একটা অবজেক্টিভের অবশ্যই টাইম বাউন্ড হইতে হবে, সময়ের কাছে বাধ্য থাকতে হবে যে আপনার এই নির্দিষ্ট টাইমের মধ্যে আপনার এই গোলটা, আপনার যে অবজেক্টিভটা আছে ওইটাকে আপনাকে। রুহুল আমিন ভাই কিছু বলবেন? আচ্ছা, মেবি। হ্যালো, হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসলে স্যার আমি তো অনেক লেটে জয়েন করেছি এবং আমার একটু মানে হাতের স্পর্শে একটু ইয়ে হয়েছে, এই জন্য আর কি ইয়ে অবস্থা। তো জি, আমি কিছু বলবো না, জাস্ট সালাম দিলাম সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি থাকেন, আমরা মানে এই আলোচনাতেই আসি যতটুকু, ওইটার আবার শর্ট একটা এক্সপ্লেনেশন সামনে আসতেছে। পাশাপাশি আহ আরেকটা, যেহেতু ভাই একটা প্রশ্ন করেই ফেললো, এর মধ্যে দুইটা কথা না বললেই না। আমার যে আগে তিনটা ট্রেনিং হয়েছে এবং এইটা তিনটাই হচ্ছে আমাদের অফিসের একটা ইউটিউব চ্যানেল আছে আমাদের স্যারের, ওইখানে এই ভিডিওগুলা, টোটাল ট্রেনিং এর ভিডিও হচ্ছে, এই ট্রেনিংটার ভিডিও আপলোড করা থাকবে, আপনারা সবাই ওইখানে গিয়ে দেখতে পারবেন। হ্যাঁ, আমি লাগলে চ্যাট বক্সে ওইটার একটা লিংক দিয়ে দিচ্ছি, আপনারা ওইখানে গিয়ে সব দেখতে পারবেন, এবং আমি মেইলেও আপনাদেরকে দিয়ে দিব। প্লাস হচ্ছে এই ট্রেনিং এর প্রেজেন্টেশনটাও আপনারা যারা আছেন তাদের মেইলে আমি পাঠিয়ে দিব, বা আমাকে একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আমার নাম্বারটাও দিয়ে দিচ্ছি। একটা মিনিট একটু সময় দিবেন প্লিজ। তাহলে এই যে রুহুল আমিন ভাইয়ের মতো যারা আছে, জয়েন করতে পারে নাই বা দেরি হয়েছে, অন্তত পক্ষে আপনারা পরে এটাকে রিভাইজ করতে পারবেন, বা কাজ করতে গিয়েও যদি কখনো এটা সামনে আসে যে আচ্ছা আমার তো অবজেক্টিভ আমি সেট করতেছি, আমার একটু রিমাইন্ডার দরকার, সেক্ষেত্রে আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন। আমি লিঙ্কটাও চ্যাট বক্সে দিয়ে দিয়েছি এবং আমার নাম্বার আমি দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে একটু নক করলে আমি হচ্ছে প্রেজেন্টেশনটা দিয়ে দিব। আহ পেয়েছেন সবাই? আচ্ছা, আহ আর ইভেন আমি লিঙ্কটা যখন দিয়ে দিব আপনারা সবাই ওখান থেকে দেখে নিতে পারবেন। আজকের ট্রেনিং সহ আমি যে আগে আরো তিনটা ট্রেনিং করাইছি
এছাড়াও বিভিন্ন আইএসও স্ট্যান্ডার্ড বলেন, বিভিন্ন অডিট রিলেটেড, সোশ্যাল কমপ্লায়েন্স রিলেটেড অনেক ট্রেনিং ওইখানে ফ্রি অফ কস্টে দেওয়া আছে, যেগুলো অনেকে টাকা দিয়ে করে। তো যদি সময় সুযোগ হয় দেখে আসবেন। আর এটাও যারা পরে জয়েন করছেন বা কিছু, আপনারাও হচ্ছে এখান থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা আবার শুরু করি। আহ আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? টাইম বাউন্ড, তাই না? যে একটা গোল বা একটা অবজেক্টিভের মাস্ট একটা ক্লিয়ার টাইমলাইন বা ডেডলাইন থাকতে হবে টু ক্রিয়েট আর্জেন্সি এবং মেনটেন ফোকাস। আমাদের যখন একটা অ্যাজ এ হিউম্যান বিইং, আমাদের মেন্টালিটি হচ্ছে এরকম যে আমার যদি একটা নির্দিষ্ট ডেডলাইন না থাকে, আমি ওইটার প্রতি ফোকাস বা ওইটার প্রতি আর্জেন্সি, গুরুত্ব আমাদের অটোমেটিক্যালি চলে আসবে। একটা নির্দিষ্ট টাইমলাইন ছাড়া আমাদের কখনোই একটা কাজ কমপ্লিট করার আগ্রহ বা ওইটার প্রতি ফোকাস থাকবে না। মনে হবে সময় তো আছেই, পরে করবো না, বা বা আমি এত তাড়াহুড়া করার কিছু নাই। ঠিক আছে? সো যত স্ট্রং গোলই হোক, আপনার মনের ইচ্ছা যত স্ট্রংই হোক, যদি একটা নির্দিষ্ট টাইমলাইন বা ডেডলাইন না থাকে, তাহলে আপনি দিকহারা হয়ে যাবেন, আপনার ওই কাজে মনোযোগ থাকবে না। তো একটা অবজেক্টিভকে টাইম বাউন্ড করতে হইলে কি করতে হবে? ডিফাইন ওয়েন দ্য রেজাল্ট মাস্ট বি অ্যাচিভ। আমি যে কাজটা করব, ওই কাজের রেজাল্ট আমি কখন পাবো, ওইটা আমার সেট করতে হবে। যে আমি উইদিন 6 মান্থ, অথবা বাই ডিসেম্বর 2025, বা জুন 2026, এরকম। সেট মাইলস্টোন এন্ড চেক পয়েন্টস টু রিভিউ প্রোগ্রেস। এই ডেডলাইনের মধ্যে প্রতি মাসে আমি একটা করে সাপোজ একটা চেক পয়েন্ট রাখলাম, যে আমি বলছি আমি 100 কিলোমিটার দূরে যাব, তাহলে আমি প্রতি 10 কিলোমিটার পর পর চেক করবো যে আমি আসলে কতটুকু আসছি, বা আমার টাইম কতটুকু আছে। বা আমি সেট করলাম যে আমি 24 ঘন্টার মধ্যে অমুক জায়গায় যেতে চাই, তাহলে আমি 10 কিলোমিটার গিয়ে টাইমটা দেখতে পারবো যে আমি কতটুকু আগাইছি, আমার টাইম আরো কতক্ষণ আছে। ঠিক আছে? এইটা হচ্ছে টাইম বাউন্ড। ডেডলাইন এই কারণে সেট করতে হবে যে আমার ডেইলি এবং উইকলি যে আমি কাজগুলো করতেছি, যে কাজের অ্যাকশন গুলো নিচ্ছি, ওইটা আমার কতটুকু আরো স্পিড আপ করা লাগবে, কতটুকু আরো ডিক্রিজ করা লাগবে, কতটুকু একটু ফাস্ট করা লাগবে। এই যে সেন্স অফ অ্যাচিভমেন্টটা আপনার টাইম বাউন্ড না হলে আপনি কখনো পাবেন না। এটার একটা এক্সাম্পল কি, রিডিউস রিওয়ার্ড রেট বাই 20%, একটা কাজকে ডাবল করা। হ্যাঁ, আপনি যখন না থাকে তখন কিন্তু টাইম বাউন্ড না থাকলেই এরকম হয় যে আমার ধরেন প্রোডাকশনে রিজেক্ট হচ্ছে অনেক বেশি, ওটা আবার রিওয়ার্ক করা লাগতেছে অনেকবার। তো এইটা আমি কমায় নিয়ে আসবো 20%। আমার স্পেসিফিক হইলো বাই ডিসেম্বর 2025, মানে এই বছরের শেষের মধ্যে, থ্রু প্রসেস ইমপ্রুভমেন্ট এন্ড স্টাফ ট্রেনিং। আমি স্টাফের ট্রেনিং দিয়ে এবং আমার প্রসেসের ইমপ্রুভমেন্টের মাধ্যমে আমার রিডিউস রিওয়ার্ক বা আমার কিউসি রিজেক্টের রেট আমি 20% কমায় নিয়ে আসবো এই বছরের ডিসেম্বরের মধ্যে। তাহলে আমার এই ডিসেম্বরের মধ্যে এই ট্রেনিং গুলো করাইতে হবে, প্রসেসের ইমপ্রুভমেন্ট আনতে হবে। এই যে তখন আমার মধ্যে একটা আগ্রহ চলে আসবে যে না, আমার সময় আছে ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বরের মধ্যে আমার এটা করতে হবে। তাহলে সবাই ট্রেনিং দিতে হবে আগামী সপ্তাহের মধ্যে, আমার প্রসেসের ইমপ্রুভমেন্ট করতে হবে আগামী মাসের মধ্যে। এই যে টাইম বাউন্ডের ফলে আমার একটা নির্দিষ্ট আহ, কি বলে ডেডলাইন হইলো, আমার একটা ফোকাস হইলো যে না, আমার কাজ এইভাবেই করতে হবে, এই টাইমের মধ্যেই করতে হবে। তাহলে আমার গোলটা আরো অনেক স্ট্রং হবে। ঠিক আছে? তাহলে আমরা 5টা পার্ট জানতে পারলাম স্মার্ট এর, SMAR এবং T। তাহলে আইএসও বা বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম যেগুলো আছে, এই স্ট্যান্ডার্ড গুলোর মধ্যে স্মার্ট কিভাবে ইন্টিগ্রেটেড? স্মার্ট অবজেক্টিভ আর ডিপলি কানেক্টেড উইথ ম্যানেজমেন্ট সিস্টেম সাচ এস আইএসও 9001, আইএসও 14001, আইএসও 45001, তাই না? এই 3টা স্ট্যান্ডার্ড আমাদের দেশে বহুল প্রচলিত। এছাড়াও আরো অনেক স্ট্যান্ডার্ড আছে, সবগুলোর সাথেই কোনো না কোনো ভাবে অবজেক্টিভ জড়িত, এবং সেই অবজেক্টিভ গুলো অবভিয়াসলি স্মার্ট হইতে হয়। না হলে আসলে এই যে অ্যাচিভেবল হয় না, আপনার কাজের ফোকাস থাকে না, এই জিনিসগুলো আপনি কিন্তু কখনোই ওই অবজেক্টিভটা বা গোলটা অ্যাচিভ করা সম্ভব হয় না, কোনো না কোনো বাধ্যবাধকতা থেকে যায়। জি, আজিজুল ভাই। শান্ত ভাই। সরি সরি, হাতে মিউট হয়ে। না না, ইটস ওকে। ও, ইটস ওকে, ইটস ওকে। ম্যাম মনে করছে আপনি কিছু বলবেন। আচ্ছা, না ঠিক না। আছে।
বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? না, বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। প্রশ্ন থাকলে কিন্তু করবেন অবশ্যই, প্লিজ। জি, আচ্ছা, অবশ্যই। জি, তাহলে স্মার্ট অবজেক্টিভ গুলো কিভাবে এই স্ট্যান্ডার্ড গুলোকে সহায়তা করে? হ্যাঁ, দেখেন, ইনশিওর ইনশিওর অবজেক্টিভস আর মেজারেবল, অ্যাচিভেবল এন্ড বেসড অন এভিডেন্স। আপনার আইএসও স্ট্যান্ডার্ডের মধ্যেই বলা আছে যে আপনার যে অবজেক্টিভ গুলো হবে এগুলো আপনার মেজারেবল, অ্যাচিভেবল হইতে হবে। তারপরে আইএসওর ভিত্তিটা কি? পিডিসিএ, প্ল্যান ডু চেক অ্যাক্ট। এই প্ল্যানের মধ্যেও কিন্তু আমার অবজেক্টিভ চলে আসে, যেটা আমি একটু আগে বলতেছিলাম যে আমি প্রিভিয়াস যে ট্রেনিং গুলো করাইছি, 4টা ট্রেনিং এর আমার ধাপই ছিল যে কিভাবে আমরা একটা ডিপার্টমেন্টের এসওপি তৈরি করব, ওইটার উপর ভিত্তি করে কিভাবে আমি ডকুমেন্টেশনটাকে কি বলে কন্ট্রোল করব। এরপরে হচ্ছে ওই ডকুমেন্টের মধ্যে কিভাবে আমি প্ল্যান ডু চেক এক সাইকেলটাকে কাজে লাগাবো। ওই প্ল্যান ডু চেক একটা ট্রেনিং থেকেই আমার অবজেক্টিভের এই ট্রেনিংটা আজকে করানো। আমার এই বাকি 3টা ট্রেনিংও ভিডিও করা আছে, প্রেজেন্টেশন আছে, লাগলে আমাকে নক দিবেন, আপনারা ওইটা দেখে নিতে পারেন। পাশাপাশি মেইলেও মেবি দেওয়া আছে আপনাদেরকে। আহ, তাহলে কি আমাদের হেল্প করে স্মার্ট অবজেক্টিভ এই পিডিসিএ সাইকেলটা সাথে অ্যালাইন করতে। ঠিক আছে, এরপরে কি আছে? ডেমনস্ট্রেট কমপ্লায়েন্স এন্ড কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। আপনার গোল যখন স্মার্ট হবে তখন অটোমেটিকলি আপনার কমপ্লায়েন্সের সাথে ওইটা অ্যালাইন হবে এবং আপনার অর্গানাইজেশনের কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট আস্তে আস্তে গ্রোথ হইতে থাকবে কোম্পানির। আপনি যখন স্মার্ট গোলস নেবেন ওইটাকে অ্যাচিভ করবেন, আবার স্মার্ট গোল নেবেন, অ্যাচিভ করবেন, ওইটা কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টের ফ্লোটাকে অ্যালাইন করে। ঠিক আছে, প্রমোটস অ্যাকাউন্টেবিলিটি এন্ড ট্রান্সপারেন্সি ইন অল ডিপার্টমেন্টস। আপনার গোল যখন স্মার্ট হবে, আপনার অবজেক্টিভ যখন স্মার্ট হবে, তখন কিন্তু অ্যাকাউন্টেবিলিটি, আপনার দায়িত্ববোধ বৃদ্ধি পাবে। এবং আপনার বাকি যত ডিপার্টমেন্ট আছে, এমন না যে এক ডিপার্টমেন্টের সাথে আরেক ডিপার্টমেন্টের, আমাদের দেশে এটা বেশি হয় যে এক ডিপার্টমেন্টের আরেক ডিপার্টমেন্টের সাথে সারাদিন খোঁচাখুচি লাগিয়েই থাকে। অমুকে বলে অমুক ডিপার্টমেন্টের দোষ, অমুকে বলে তমুক ডিপার্টমেন্টের দোষ, অমুক ডিপার্টমেন্ট বলে এটা করে নাই, অমুক ডিপার্টমেন্ট বলে না সে এটা করে নাই। এই জিনিসগুলো থাকে না। আপনার যখন স্মার্ট অবজেক্টিভ সেট করা থাকে এবং ওইটা অর্গানাইজেশনে পাবলিকলি থাকে, পাবলিশ করা থাকে, তখন কিন্তু সবাই জানে যে আপনি কি করতে চাচ্ছেন, আপনার কাজ কি, আপনার কাজের উদ্দেশ্য কি। সেই ক্ষেত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে ক্লিয়ারিটি, ট্রান্সপারেন্সি এই জিনিসটা বজায় থাকে। যেমন একটা এক্সাম্পল দেখেন আবার, রিডিউস কাস্টমার কমপ্লেইন বাই 15% উইদিন 6 মান্থস থ্রু প্রসেস কন্ট্রোল ইমপ্রুভমেন্ট। এখন আপনি প্রসেস কন্ট্রোল ইমপ্রুভ করতে গিয়ে প্রোডাকশন ডিপার্টমেন্টের সাথে আপনার আহ, একটা ঝামেলা বিল। এখন আপনি যখন, তারা তো বলবেই যে কেন আপনি এটা করতেছেন, আমার প্রসেসে কেন চেঞ্জ করার কথা বলতেছেন, হ্যান তেন। আপনি যখন বলতে পারবেন যে না, আমি প্রসেস কন্ট্রোলে ইমপ্রুভ করতে চাচ্ছি যেন আমার কাস্টমার কমপ্লেইন আমি 6 মাসের মধ্যে 15% কমায় নিয়ে আসতে পারি, এটা আপনি কই পাইছেন? আপনার স্মার্ট অবজেক্টিভে পাইছেন। তখন আপনি এই কাজটা করার একটা আহ কি বলে রিজন পাবেন, যে না, আপনি একটা এক্সপ্লেনেশন পাবেন যে আমি এই ইমপ্রুভমেন্টটা করতে চাচ্ছি এই কারণে, কারণ আমার গোল হচ্ছে আমি 6 মাসের মধ্যে, কাস্টমার কমপ্লেন হয়েছে এই কারণে, এই কাস্টমার স্যাটিসফ্যাকশন সার্ভে থেকে আমরা পাইছি যে আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশন কম, কাস্টমার কমপ্লেন বেশি, তাহলে আমি ওই কাস্টমার কমপ্লেনটা উইদিন 6 মান্থ 15% কমায় নিয়ে আসবো, যার কারণে আমার এই প্রসেস কন্ট্রোলে চেঞ্জ আনতে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি আহ, এই স্মার্ট গোলটা যে সেট করতে যাচ্ছি, ঠিক আছে, তাহলে আমি একটা নর্মাল গোলকে আমি চাচ্ছি যে আমি এই কাজটা করবো, এটাকে আমি কিভাবে স্মার্ট করবো? প্রথমে আমার বের করতে হবে আহ উদ্দেশ্যটা কি, আমার প্রবলেমটা কোথায়, আমি আসলে কি করতে চাচ্ছি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ অর অ্যাচিভ। আপনি একটা অর্গানাইজেশনে কি ইমপ্রুভ করতে চাচ্ছেন বা কি অর্জন করতে চাচ্ছেন, ওইটা আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, ওইটা আইডেন্টিফাই করার পরে আপনার ডিফাইন ক্লিয়ার এক্সপেক্টেড আউটকামস, যে আপনি যেই কাজটা করতে চাচ্ছেন বা এই অ্যাচিভমেন্টটা করতে চাচ্ছেন, ওইটা হইলে আসলে আপনি কি পাবেন, ওইটা হইলে আসলে আপনার বেনিফিটটা কি। আপনি যে বলতেছেন কাস্টমার স্যাটিসফ্যাকশন কমায় নিয়ে আসতে চান, এই কি কাস্টমার কমপ্লেন কমায় নিয়ে আসতে চান, সরি, কাস্টমার কমপ্লেন কমায় নিয়ে আসতে চান কেন? কাস্টমার স্যাটিসফ্যাকশন ইমপ্রুভ করার জন্য। আমার ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন ইমপ্রুভ হইলে আমার সেলস বাড়বে, তাই না?
তাহলে আমি কি করতে চাই? আমি চাই ইমপ্রুভ করতে, যেন আমার কাস্টমার কমপ্লেন কমে আসে। যদি আমি কাস্টমার কমপ্লেন কমায় নিয়ে আসি তাহলে কি হবে? আমার কাস্টমার স্যাটিসফ্যাকশন বৃদ্ধি পাবে। এটা হচ্ছে আমার ক্লিয়ার আউটকাম, এটাও আমার ডিফাইন থাকতে হবে। এরপরে কি, মেক ইট মেজারেবল। যে ওই যে পার্সেন্টেজ আমি বলছি, আমার আছে এখন 1000 কাস্টমার, 1000 কাস্টমারের মধ্যে আমার 15 জন হচ্ছে, বা এই কি বলে, 1000 কাস্টমারের মধ্যে আমার 15 জন, কি বলে, 150 জন কমপ্লেন করছে। আমি ওই 15% কমায় নিয়ে আসতে চাচ্ছি, যেন আমার কোনো কাস্টমার কমপ্লেন না থাকে। ওইটা আমি কিভাবে মেজার করব? ওই 15%টা আমার ডাটা দেখতে হবে, যে আমার টোটাল কাস্টমার কত, তাদের কাছ থেকে সার্ভে নিতে হবে যে তাদের স্যাটিসফ্যাকশন কত, তারা কি পরিমাণ প্রোডাক্ট নিছে, ওই প্রোডাক্টের মধ্যে কি পরিমাণ ডিফেক্ট গেছে, বা আমার যে কেপিআই গুলো আছে, আমার যে পারফরমেন্সের ইন্ডিকেটর গুলো আছে, ওই ইন্ডিকেটর গুলোর প্রোগ্রেস দেখতে হবে। যে না, আমার টার্গেট ছিল, যে আমার প্রোডাকশন ডিপার্টমেন্টের বা প্রোডাকশনের টার্গেট ছিল যে 0 ডিফেক্ট, তাই না? আমি ওই ডাটা চেক করলে পাবো যে আমার ডিফেক্টের পরিমাণ কত। আমাকে ওই কাস্টমারের মধ্যে, মানে ওই 1000 কাস্টমারের মধ্যে কতজন কাস্টমার ডিফেক্টেড প্রোডাক্ট পাইছে, বা কতজন কাস্টমারের প্রোডাক্ট দিতে আমার ডিলে হয়েছে। এই যে আমার ডাটা, এই ডাটার উপর ভিত্তি করে আমাকে ওই অবজেক্টিভটাকে মেজারেবল করতে হবে। মেজারেবল করলে তারপরের স্টেপ হচ্ছে চেক ফিজিবিলিটি। এখন আমি বললাম যে আমি একদম 15%ই কমায় নিয়ে আসবো আগামী 1 মাসের মধ্যে। এটা কি পসিবল? আগামী 1 মাসের মধ্যে কি আমার প্রত্যেকটা ক্লায়েন্ট কি আমার থেকে প্রোডাক্ট নিচ্ছে? না, 6 মাসের মধ্যে সবাই মাসে মাসে একবার নিচ্ছে। আহ আদৌ কি ওটা আমার অ্যাচিভ করা সম্ভব কিনা? 6 মাস হইতে পারে, 1 বছর হইতে পারে, 2 বছর হইতে পারে, কিন্তু আমি যদি বলি যে না, আমি এই সপ্তাহের মধ্যে সব ঠিক করে ফেলতে, ওটা তো অ্যাচিভেবল না, তাই না? ওটা কখনোই সম্ভব না। আমার আহ চারিপাশের পরিবেশ থাকতে পারে, আমার র মেটেরিয়ালের সাপ্লাইয়ের ইস্যু থাকতে পারে, আমার দেশের রাজনৈতিক অবস্থা খারাপ থাকতে পারে, আমার ট্রান্সপোর্টেশনের সমস্যা থাকতে পারে। তো আমাকে জিনিসগুলো ফাইন্ড আউট করে ওইটাকে অ্যাচিভ করতে মিনিমাম এই পরিমাণ সময় লাগবে। তো আমাকে ওইটাও ফাইন্ড আউট করতে হবে যে আসলেও আমি যে গোলটা সেট করতেছি উইথ মেজারেবল এবং ক্লিয়ারলি ডিফাইন্ড, ওইটা কি আমি আদৌ অ্যাচিভ করা সম্ভব কিনা উইদিন দিস টাইম ফ্রেম। ঠিক আছে? এরপরে কি, কনফার্ম রিলিভেন্স। আমার রিলিভেন্সি চেক করতে হবে, যে আমার যে অর্গানাইজেশনের গোল আছে, আমার অর্গানাইজেশনে আদৌ কি ডিফেক্ট আছে কিনা, বা আমার কাস্টমার স্যাটিসফ্যাকশন সার্ভে থেকে আসলে ওইটা পাওয়া গেছে কিনা, যে আমার এই ডিফেক্টেড কমানো দরকার, আমার কাস্টমার স্যাটিসফ্যাকশন ইমপ্রুভ করা দরকার। এটা আমার রিলিভেন্স কিনা, আমার অর্গানাইজেশনের জন্য এটা এখন জরুরি, না আরো বড় কোনো ইস্যু আছে, ওইটার উপরও আপনার ভিত্তি করে অবজেক্টিভ গোল সেট করতে হবে। এরপরে লাস্টলি হচ্ছে এই সব কিছুর উপর বেস করে আপনার একটা নির্দিষ্ট টাইম বাউন্ড, যে আমি এই জিনিসটা যেহেতু আমার 1 মাসের মধ্যে করা পসিবল না, কিন্তু 6 মাসের মধ্যে করা পসিবল, তাহলে আমি উইদিন দিস 6 মান্থ এই সব প্রসেস গুলো ফাইন্ড আউট করে আমি আমার অবজেক্টিভ বা গোলটাকে সেট করব, এবং ওই গোল অনুযায়ী কাজ করে আমি আমার কাস্টমার স্যাটিসফ্যাকশন ইমপ্রুভ করব। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কিভাবে হচ্ছে আমরা একটা গোলকে স্মার্ট করব। এরপরে দেখেন একটা কিছু এক্সাম্পল দেওয়া আছে। আহ এটার সামনে গিয়ে আমরা আরো করতে পারবো। এটা হচ্ছে একটা প্র্যাকটিস বলতে পারেন, যে এইচআর ডিপার্টমেন্টের একটা এক্সাম্পল দিয়ে কিভাবে আমরা আহ, একটা অবজেক্টিভকে স্মার্ট করতেছি। দেখেন, স্পেসিফিক এর ক্ষেত্রে এই যে এতক্ষণ যা বললাম, হোয়াট এক্স্যাক্টলি আমি কি করতে চাচ্ছি। এইচআর ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমরা চাচ্ছি যে ফিল অ্যাপ্রুভ ভ্যাকেন্সি প্রম্পটলি। আমার যতগুলো ভ্যাকেন্সি আছে আমার অর্গানাইজেশনে, ওইটা আমি ফুলফিল করতে চাচ্ছি। ঠিক আছে? ওইটা মেজারেবল করতে হলে কি করতে হবে? আমাদের প্রশ্ন কি, হাউ উইল ইউ মেজার সাকসেস? যে আমার এতগুলো ভ্যাকেন্সি আছে, আমি এটা সবগুলো ফুলফিল করতে চাচ্ছি, তাহলে এটাকে কিভাবে মেজার করব? আমি পার্সেন্টেজ দিয়ে 90% পজিশন ফিল্ড উইদিন 30 days। আমার মেজারেবল হচ্ছে 90%। আমার যে দরকার 10 জন লোক, এর মধ্যে আমি 9 জন উইদিন দিস মান্থ আমি যেভাবে হোক রিক্রুট করব। এটা কি আদৌ অ্যাচিভেবল কিনা? ইজ ইট রিয়েলিস্টিক উইথ অ্যাভেলেবল রিসোর্স? আমার যে রিসোর্স আছে, আমার যে এইচআর টিম আছে, বা আমার যে সোর্সিং ক্যাপাবিলিটি আছে, ওইটার মধ্যে
30 দিনে আমার 90% রিক্রুটমেন্ট বা আমার ভ্যাকেন্সি যেগুলো আছে ওইটা ফুলফিল করা পসিবল। যদি ইয়েস হয় তাহলে আমি ওই অনুযায়ী কাজ করবো। রিলিভেন্স কি আছে, ইজ ইট ইম্পর্টেন্ট, এখন কি আদৌ আমার ম্যান পাওয়ারটা নেওয়া প্রয়োজন কিনা, বা আমি ওই ভ্যাকেন্সি নিয়েও কি আমার প্রসেস ঠিকঠাক মতো চলতেছে না ওই ভ্যাকেন্সির কারণে আমার প্রসেসে কোনো বাধা বিপত্তির সৃষ্টি হচ্ছে, আমার এফিসিয়েন্সি কমে যাচ্ছে, এই জিনিসটাও আমার রিলিভেন্সির মধ্যে চলে আসবে। ঠিক আছে, যেমন ইনশিওর অপারেশনাল এফিসিয়েন্সি অ্যান্ড স্টাফিং অ্যাডিকুয়েট, আমার অপারেশনের আমার যে কাজের এফিসিয়েন্সি আছে এটার জন্য আমার ওই মিনিমাম ওই ভ্যাকেন্সি গুলো ফুলফিল করতে হবে, না হলে আমার কাজ প্রপারলি হচ্ছে না। যদি হয় তাহলে আর ওই অবজেক্টিভটা রিলেভেন্ট হইল না। তারপরে টাইম বাউন্ড কি, ওই যে 30 ডেজ, আমি উইদিন দিস মান্থ বা উইদিন 1 মান্থ 30 ডেজ এর মধ্যে এটা আমি অ্যাচিভ করতে চাচ্ছি। তাহলে এটার প্রশ্ন কি, হোয়েন শুড ইট বি অ্যাচিভড, এবং এটাকে আমরা কোয়ার্টারলি রিভিউ করব যে আমরা যে টাইম বাউন্ডের মধ্যে করছি ওইটা আমরা ফুলফিল করতে পারতেছি কিনা। তাহলে ফাইনাল অবজেক্টিভ আমার কি দাঁড়াইলো এটার মধ্যে, ইনশিওর টাইমলি রিক্রুটমেন্ট বাই ফিলিং 90% অফ অ্যাপ্রুভড পজিশন উইদিন 30 ডেজ, রিভিউড কোয়ার্টারলি। তাহলে আমি কি হইলো, আমাদের অবজেক্টিভ দাঁড়াইলো যে আমি ইনশিওর টাইমলি রিক্রুটমেন্ট, আমি টাইমলি রিক্রুটমেন্ট করব বাই ফিলিং 90% অফ অ্যাপ্রুভ পজিশন, আমার যে পজিশন বা ভ্যাকেন্সি গুলো আছে ওইটার 90% আমি ফুলফিল করব উইদিন 30 ডেজ বাই রিভিউইং কোয়ার্টারলি, আমি কোয়ার্টারলি আমার ভ্যাকেন্সি গুলোকে চেক করে করে কন্টিনিউয়াসলি এই অবজেক্টিভটা ফুলফিল করতে থাকবো। দেখেন এটা একটা ডকুমেন্ট আকারে দেওয়া, আপনার মনে করেন XYZ কোম্পানি লিমিটেড, এই অর্গানাইজেশনের আপনি এমপ্লয়ি রিক্রুটমেন্ট বা একটা HR টিমের জন্য আপনি অবজেক্টিভ সেট করলেন, তাই না? তাহলে অবজেক্টিভের ডকুমেন্টটা কিরকম হইতে পারে, একটা টেবিল আকারে হইতে পারে, যে সিরিয়াল নাম্বার, কোয়ালিটি অবজেক্টিভ, এটা এর জন্য এইভাবে করা হয়, আপনি অন্য জাস্ট অবজেক্টিভসও দিতে পারেন। KPI ইন্ডিকেটর, আপনার পারফরমেন্সের ইন্ডিকেটর কি হবে, টার্গেট এরিয়া বা ক্রাইটেরিয়া, স্পেসিফিক মেজারেবল পার্টটা, টাইম বাউন্ড পার্টটা, এবং মনিটরিং মেথড, ওইটাকে রেসপন্সিবল পারসন কে আছে, এবং টাইমলাইন। ঠিক আছে, যেমন আমরা HR ডিপার্টমেন্টের জন্য দুইটা এক্সাম্পল অবজেক্টিভ সেট করছি। এনশিওর টাইমলি রিক্রুটমেন্ট টু মিট, এই যে উপরে যেটা নিয়ে আলোচনা করছি এটাই, এনশিওর টাইমলি রিক্রুটমেন্ট টু মিট ম্যান পাওয়ার রিকোয়ারমেন্টস, আমার অর্গানাইজেশনের যে ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট আছে ওইটা আমি টাইমলি ফুলফিল করবো, এটা হচ্ছে আমার অবজেক্টিভ। তাহলে ওইটার জন্য আমার পারফরমেন্স ইন্ডিকেটর কি হবে, রিক্রুটমেন্ট লিড টাইম, আমার রিক্রুটমেন্টের জন্য মিনিমাম লিড টাইম কতটুকু আছে। টার্গেট ক্রাইটেরিয়া কি আছে, এই যে অ্যাচিভেবল আমার মেজারেবল যেটা, টার্গেট ক্রাইটেরিয়া হচ্ছে 90% পজিশন ফিল্ড উইদিন 30 ডেজ, এটা হচ্ছে আমার টার্গেট বা ক্রাইটেরিয়া। মনিটরিং মেথড কি হবে, যেটা আমার মেজারেবল, ওইটা হচ্ছে রিক্রুটমেন্ট স্ট্যাটাস রিপোর্ট অ্যান্ড HR ড্যাশবোর্ড, এই দুইটা জিনিসের মাধ্যমে আমি আমার ওই অবজেক্টিভটাকে মনিটর করব, এবং এটার জন্য রেসপন্সিবল হবে HR ম্যানেজার, এবং এই অবজেক্টিভটাকে কোয়ার্টারলি আমরা রিভিউ করব। আরেকটা এক্সাম্পল এরকমেরই, ইমপ্রুভ এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন এন্ড এঙ্গেজমেন্ট, আমার যে এমপ্লয়ি যারা আছে এদের স্যাটিসফ্যাকশন এবং এদের এঙ্গেজমেন্ট, এদের কাজের প্রতি মনোযোগিতা আমরা বাড়াবো, এটা হচ্ছে আমার অবজেক্টিভ। তাহলে এটার KPI ইন্ডিকেটর কি হইতে পারে, KPI ইন্ডিকেটর হইতে পারে যে আমার এমপ্লয়ির সার্ভে স্কোর, এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন সার্ভে স্কোর, আমি একটা এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন সার্ভে করতে পারি যে আমার যে এমপ্লয়িরা আছে তারা অর্গানাইজেশনের প্রতি কতটুকু স্যাটিসফাইড, ওইটার যে নাম্বারিং আসবে ওইখান থেকে কিন্তু আমরা ডাটা পেয়ে যাব যে আমার কি পরিমাণ এমপ্লয়ি আমাদের উপর স্যাটিসফাই আছে এবং তাদের চাওয়া পাওয়াটা কি, তাই না? ওইটার উপর বেস করে যে আমি 85% প্লাস মাইনাস স্যাটিসফ্যাকশন লেভেল আমি ইনক্রিজ করব, ওইটা আমি অ্যানুয়ালি এমপ্লয়ি সার্ভে এবং অ্যাকশন প্ল্যানের মাধ্যমে ওইটাকে অ্যাচিভ করব। আর HR হেড রেসপন্সিবল পারসন হবে, ওইটা আমরা যেহেতু অ্যানুয়ালি করছি যে বছরে একবার করে আমরা ওইটাকে রিভাইজ করব যে আমাদের এই অবজেক্টিভটা যে আমরা সেট করছি এটা আমাদের বছরের মধ্যে, যে আমি বলছি 85% লেভেল আমি অ্যাচিভ করব, এর মধ্যে আমার কত পার্সেন্ট অ্যাচিভ হয়েছে। যদি 85 এর মধ্যে আমার 80% হয় তাহলে আরো 5% আমি কিভাবে ইনক্রিজ করব, এটা নিয়ে আমি ফিউচার অবজেক্টিভ বা গোল সেট করব। দেখেন এই যে উপরে যে আমরা অবজেক্টিভের টেবিলটা করছি ওইটার মধ্যে আমাদের কিভাবে এটা স্মার্ট করা যায় বা স্মার্ট হইলো,
এনশিওর টাইমলি রিক্রুটমেন্ট, এটা ছিল আমাদের অবজেক্টিভ। তাইলে স্পেসিফিক কি ছিল? ফোকাস অন ফুলফিলিং অ্যাপ্রুভ ভ্যাকেন্সি প্রম্পটলি। আমাদের অ্যাপ্রুভ করা যে ভ্যাকেন্সি ছিল, যে না আমার 4টা বা 5টা বা 10টা লোক দরকার, ওইটা। এরপর মেজারেবল কি ছিল? 90% পজিশন, 90% পজিশন ফুলফিল উইদিন 30 ডেজ। অ্যাচিভেবল কি? রিয়েলিস্টিক গিভেন এইচআর ক্যাপাবিলিটি এবং রিসোর্স। আপনার এইচআর এর যে ক্যাপাবিলিটি, সে 1 মাসে 10টা রিক্রুট করতেই পারে। বা আমার যেই ভ্যাকেন্সি খালি ছিল, এটা আমাদের এইচআর টিমের রিক্রুট করা পসিবল। এরপরে রিলিভেন্ট, এই যে সাপোর্ট অপারেশনাল এফিসিয়েন্সি, এটা হচ্ছে আমার রিলিভেন্সি, যে আমি এই কয়টা লোক নিলে আমার অপারেশনাল এফিসিয়েন্সি বাড়বে এবং স্টাফের অ্যাভেলেবিলিটি বাড়বে। এটা ছিল আমাদের রিলিভেন্সি। এবং টাইম বাউন্ড কি ছিল? মনিটর কোয়ার্টারলি, আমরা বছরে 3বার কোয়ার্টারলি হচ্ছে এটা মনিটরিং করব। এটা ছিল আমাদের টাইম বাউন্ড, কারণ ম্যান পাওয়ার আসতে যাইতেই থাকে, আপনি ফুলফিল করলেন, একদিন চলে গেলে, এই জন্য এটা কন্টিনিউয়াল মনিটরিং এর পার্টে কন্টিনিউয়াল অবজেক্টিভ। এরপরে হচ্ছে ইমপ্রুভ, আরেকটা এক্সাম্পল ছিল আমাদের এখানে, ইমপ্রুভ এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন এন্ড এঙ্গেজমেন্ট। সেই ক্ষেত্রে আমাদের স্পেসিফিক কি ছিল? ফোকাস অন এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন এন্ড এঙ্গেজমেন্ট। মেজারেবল ছিল +-85% স্যাটিসফ্যাকশন লেভেল। কিভাবে আমরা ওইটা অ্যাচিভ করবো? অ্যাচিভেবল ছিল থ্রু এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটি এন্ড ফিডব্যাক প্রোগ্রাম। আমাদের এমপ্লয়ীদের সাথে এঙ্গেজমেন্ট এবং তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার মাধ্যমে এটা অ্যাচিভেবল। এবং রিলিভেন্ট ছিল ইনহ্যান্স মোরাল এন্ড রিডিউস টার্নওভার। আমার যে এমপ্লয়ি টার্নওভার আছে, ওইটা কমায় নিয়ে আসা, এই জন্য হচ্ছে এটা আমাদের জন্য রিলিভেন্স। এবং টাইম বাউন্ড, এটা হচ্ছে বছরে আমরা আমাদের ম্যানেজমেন্ট পারফরমেন্স, এমআর পারফরমেন্স এর উপর ভিত্তি করে, এটা আমি কি বলে, ম্যানেজমেন্ট রিভিউ মিটিং এর মাধ্যমে অ্যানুয়ালি আমরা এটাকে রিভিউ করব, যে আমাদের এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন কতটুকু আছে, এবং ওইটা যে আমরা 85% টার্গেট নিয়েছি, ওইটা আমরা কতটুকু ফুলফিল করতে পারছি। এতটুকু সবাই বুঝতে পারছেন কিনা? তারপরে আমরা আরো কিছু এক্সাম্পলে যাব। আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, বুঝতে পারছি এবং অনেকটা ইফেক্টিভ। আমরা এগুলো নিয়েই সাধারণত কাজ করি। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে একটা পার্সোনাল ডেভেলপমেন্ট। আমরা যে শুধু শিখলাম কোম্পানির জন্যই, আমাদের নিজেদের বেনিফিট কি আছে, তাই না? একটা ছোট্ট এক্সাম্পল দেওয়া, যে পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য জেনারেল গোল, যে আমি আমার ইমপ্রুভ মাই পাবলিক স্পিকিং স্কিলস, যেটা আমি আমার নিজের পার্সোনাল লাইফ থেকে এখানে এক্সাম্পল নিয়ে এসেছি। যে আমি পাবলিকলি স্পিক করা, এই যে আপনাদের সাথে কথা বলার ফ্লুইডিটি বাড়াবো। প্রথম প্রথম আমার একটু স্টার্টার হতো, আমি কি বলবো, আমার কথা ঠিক হচ্ছে কিনা, এই যে জিনিসগুলো ফ্লুইডিটি নিয়ে আসে আমার মধ্যে, তাই না? তো আমি একটা গোল সেট করছি, যে ইমপ্রুভ মাই পাবলিক স্পিকিং স্কিল। আমি আমার পাবলিক স্পিকিং স্কিলটাকে ইমপ্রুভ করব। তাহলে ওইটা আমার স্মার্ট কিভাবে করতে হইলো? স্মার্ট করতে হয়েছে যে কমপ্লিট এ প্রফেশনাল প্রেজেন্টেশন স্কিল কোর্স। আমার একটা টার্গেট নিছি, যে আমি একটা কোর্স করব যেখানে আমি প্রফেশনাল প্রেজেন্টেশনের স্কিল জানতে পারবো। এটা হচ্ছে আমার স্পেসিফিক। তারপরে কি এটাকে মেজারেবল কি করলাম? ডেলিভার টু প্রেজেন্টেশন এন্ড রিসিভ অডিয়েন্স ফিডব্যাক, যেটা আমি এখন করতেছি আপনাদের সাথে, যে আমি মাসে একটা করে ট্রেনিং করাচ্ছি, আপনাদেরকে প্রেজেন্ট করতেছি এবং আপনাদের থেকে ফিডব্যাক নিচ্ছি, যে আমি আসলে কতটুকু এটা পারতেছি কি পারতেছি না, তাই না? এরপরে অ্যাচিভেবল কি আছে? ইউজ এক্সিস্টিং কোম্পানি ট্রেনিং রিসোর্স এন্ড মনিটর গাইডেন্স। আমার যে ট্রেনিং এর রিসোর্স আছে, আমার কোম্পানিতে তো আরো অনেকে আছে ট্রেনিং করাচ্ছে। আমাদের ফরিদুদ্দিন নামে একজন আছে, যে সোশ্যাল কমপ্লায়েন্স এর পার্টটা নিয়ে ট্রেনিং করাচ্ছে। আমাদের সিও স্যার এমডি মনিরুজ্জামান স্যার, সে ট্রেনিং করাইতেই থাকে। তো আমার যে ওই সাপোর্ট গুলো আছে, রিসোর্স গুলো আছে, তার ফলে আমি বুঝতে পারছি যে না, আমার এই যে টার্গেটটা আমি নিছি, মাসে একটা করে ট্রেনিং করানো, এটা আমার পক্ষে অ্যাচিভেবল। আমি সাপোর্ট পাচ্ছি প্রেজেন্টেশনের ক্ষেত্রে, আমার বলার ধরনের ক্ষেত্রে, আমার প্রেজেন্টেশন যে বানাইছি এইটার কতটুকু এফেক্টিভ, এটার উপরে আমি তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে বুঝতে পারছি যে না, এটা আমার পক্ষে অ্যাচিভ করা সম্ভব, ভালো মন্দ এনিহাউ। ঠিক আছে। এরপরে কি? রিলিভেন্ট। রিলিভেন্ট হচ্ছে যে বিল্ড কমিউনিকেশন কনফিডেন্স সাপোর্ট ক্যারিয়ার গ্রোথ। এই যে আমি আপনাদের সাথে কমিউনিকেশন স্কিল বাড়াচ্ছি, আমি যে ট্রেনিং এর এটা করতেছি, এটা কিন্তু আমার ক্যারিয়ারে হেল্প করতেছে। কিন্তু এটা কিন্তু আমি শুধু আমার অর্গানাইজেশনের জন্য না, আমার পার্সোনাল বেনিফিটের জন্য, তাই না? আমার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য এই
গোলটা সেট করছি, যেটা আমার অর্গানাইজেশনের জন্য এটা রিলিভেন্স। কারণ আমার অর্গানাইজেশন অ্যাজ এ কনসালটেন্সি ফার্ম, আমাদের কাজই হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট করা, মানুষকে ট্রেন করা, মানুষের সাথে নলেজ শেয়ার করা, কন্টিনিউয়ালি ইমপ্রুভমেন্ট করা, তাই না? তাহলে এটা আমার অর্গানাইজেশনের সাথেও এবং আমার পার্সোনাল গোলের সাথেও এটা রিলিভেন্স। এরপরে কি আছে? টাইম বাউন্ড, যে উইদিন 6 মান্থ। তাহলে আমি 4 মাসে 4টা ট্রেনিং করাইছি, 6 মাসে 6টা ট্রেনিং করাবো আমার টার্গেট। তো প্রতি মাসে আমি একটা করে ট্রেনিং করাবো। তাহলে উইদিন 6 মান্থ আমি আমার এই যে পাবলিক স্পিকিং স্কিল এটাকে এনশিওর করতে পারবো, তাই না? আমি প্রথম যখন শুরু করছি তখন থেকে এখন ক্লিয়ারিটি আরো বৃদ্ধি পাইছে। তো এটা হচ্ছে একটা স্মার্ট গোলের একদম প্র্যাকটিক্যাল পার্সোনাল এক্সাম্পল, যেটা আমার পার্সোনাল ডেভেলপমেন্ট এবং অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট দুইটার সাথেই অ্যালাইন হচ্ছে, রিলেভেন্স, তাই না? এরপরে কি আছে? কোয়ালিটি ডিপার্টমেন্টের একটা অবজেক্টিভ দেই, যেটা হচ্ছে রিডিউস প্রোডাকশন ডিফেক্ট। এটা আমাদের কোয়ালিটি ডিপার্টমেন্টে বা আমাদের মোটামুটি যারা আমাদের দেশে তো আর&ডি ট্রেডটাই বেশি কি বলে রিলিভেন্ট, তাই না? এই জন্য এখান থেকে একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে আসা, যে রিডিউস প্রোডাকশন ডিফেক্ট, আমি প্রোডাকশনের ডিফেক্ট কমায় নিয়ে আসবো। তাহলে এটাকে আমরা স্মার্ট ভার্সন কি হবে? স্পেসিফিক হইলো আমার আইডেন্টিফাই টপ 3 কজেস অফ প্রোডাক্টের ডিফেক্ট। আমার প্রোডাক্ট ডিফেক্টের মেইন যে কারণগুলো আছে ওই কারণ থেকে আমি 3টা কারণ খুঁজে বের করবো স্পেসিফিক করতে হইলে। তারপরে মেজারেবল করতে হইলে কি? ট্রেক ডিফেক্ট পার্সেন্টেজ থ্রু ডেইলি কিউসি রিপোর্ট। প্রতিদিনের যে আমার কিউসি রিপোর্ট আছে ওইটা কিন্তু ডাটা। এই যে মেজারেবল হইতে হলে ডাটা হইতে হবে, তাহলে আমার কিউসি রিপোর্টের মধ্যে কিন্তু ওই ডাটাটা আছে। ওই ডাটার উপর ভিত্তি করে আমার ডিফেক্টের পার্সেন্টেজ কতটুকু আছে ওইটা আমরা বের করে ওটাকে মেজারেবল করতে পারবো। অ্যাচিভেবল করতে হলে আমার ইমপ্লিমেন্ট কারেক্টিভ অ্যাকশন এন্ড স্টাফ ট্রেনিং, আমার যে ওই যেই কারণে ডিফেক্ট হচ্ছে ওইটার কারেক্টিভ অ্যাকশন নিতে হবে এবং ওই অনুযায়ী আমার স্টাফদের বা আমার এমপ্লয়ীদের ওইটাকে ট্রেনিং করাইতে হবে। রিলিভেন্ট করতে হলে কি করতে হবে? ইমপ্রুভ প্রোডাক্ট কোয়ালিটি এন্ড কাস্টমার স্যাটিসফ্যাকশন, এটা আমাদের অর্গানাইজেশনের গোলের সাথে রিলিভেন্স। এবং টাইম বাউন্ড, অ্যাচিভ এ 3% রিডাকশন উইদিন 6 মান্থ, আমি 6 মাসের মধ্যে হচ্ছে 3% আমার প্রোডাক্টের ডিফেক্ট রিডাকশন করে নিয়ে আসবো। তাহলে আমার ফাইনাল স্মার্ট অবজেক্টিভটা কি দাঁড়াইলো? রিডিউস প্রোডাকশন ডিফেক্ট রেট ফ্রম 5 to 2% বাই, মানে আমার 5% এখন আছে, ওইটাকে আমি 3% কমায় নিয়ে আসতে 2% হবে। তাহলে রিডিউস প্রোডাকশন ডিফেক্ট রেট ফ্রম 5 to 2% বাই মার্চ অফ 2026 থ্রু প্রসেস ইমপ্রুভমেন্ট অ্যান্ড এমপ্লয়ি ট্রেনিং। আমি কিসের মাধ্যমে করলাম ওইটা পাইলাম। আমার টাইম বাউন্ড আছে মার্চ 2026, কত পার্সেন্ট মেজারেবল হইলো ওইটা আমার অর্গানাইজেশনের সাথে রিলিভেন্স এবং ওইটা অ্যাচিভেবল থ্রু প্রোডাকশন ডিফেক্ট রেটের মাধ্যমে হচ্ছে আমার মেজারেবল, তাই না? এটা হইলো আমাদের স্মার্ট অবজেক্টিভ। তাহলে আমার যে অবজেক্টিভটা স্মার্ট করলাম, স্মার্ট করতে গেলে ওইটা কি স্ট্র্যাটেজিক বা মোস্ট এফেক্টিভ ওয়ে, কোন স্ট্র্যাটেজিতে আমি করলে এটা আমার সবচেয়ে এফেক্টিভ হবে, কি পয়েন্ট কিছু বলা আছে দেখেন। ডিপার্টমেন্টাল গোল শুড সাপোর্ট কোম্পানি ওয়াইড অবজেক্টিভ, যেটা বললাম রিলিভেন্সি। আমার কোম্পানি ওভারঅল ফুল কোম্পানির যে ভিশন, ওই ভিশনের সাথে আমার ডিপার্টমেন্টের অবজেক্টিভ অ্যালাইন হইতে হবে, যেটা আমার কোম্পানিকে সাপোর্ট করবে টু অ্যাচিভ দ্য কোম্পানিজ গোল অথবা ভিশন, ঠিক আছে? তাহলে পার্সোনাল কেপিআই, পার্সোনাল পারফরমেন্স যেটা আছে মাস্ট লিঙ্ক উইথ ডিপার্টমেন্টাল প্রায়োরিটিস। আমি পার্সোনাল গোল নিলাম কি, যে আমি ট্রেনিং করাবো আমার সোশ্যাল স্কিল বাড়ানোর জন্য, কিন্তু ওইটা কিন্তু আমার অর্গানাইজেশনের গোলের সাথেও বা আমার পারফরমেন্সের সাথেও অ্যালাইন। কারণ আমি অ্যাজ এ কনসালটেন্ট আমার অর্গানাইজেশনে কাজ করতেছি, আমার কাজই হচ্ছে বিভিন্ন কোম্পানিতে গিয়ে তাদের প্রসেসকে ইমপ্রুভ করা, তাদেরকে কনসাল্ট করা, তাদের সাথে কন্টিনিউয়ালি কথা বলা, ফিডব্যাক নেওয়া, তাই না? সেই ক্ষেত্রে কিন্তু আমার ওই পাবলিক স্পিকিংটা থাকতেই হচ্ছে। আমার কোম্পানিতে গিয়ে, আমার বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়ে ট্রেনিং করাইতে হচ্ছে আমার কাজের থ্রুতে। আমি যখন ওইটা অ্যাচিভ করব, অটোমেটিকলি ওইটা আমার কোম্পানির যে কনসালটেন্সি গোল আছে, আমার কাস্টমার স্যাটিসফ্যাকশনের যে গোল আছে ওইটার সাথে অটোমেটিকলি অ্যালাইন করতেছে এবং আমার পারফরমেন্স ইন্ডিকেটর যে আমি অ্যাজ এ কনসালটেন্ট কতটুকু পারফর্ম করতেছি ওইটাকেও ইমপ্রুভ করতেছে। তাহলে আমার কি গোলটা এমন হইতে হবে যেন ওইটা আমার
পার্সোনাল কেপিআই, আমার যে পার্সোনাল পারফরমেন্স ইন্ডিকেটর আছে ওইটার সাথেও লিংক করা যায়। এবং অ্যালাইনমেন্ট, এই যে অ্যালাইনমেন্টটা করব এর মাধ্যমে ইনশিওর করব কনসিস্টেন্সি এন্ড কালেকটিভ প্রোগ্রেস। এই যে আমি কন্টিনিউয়ালি কাজটা করে যাচ্ছি, কনসিস্টেন্টলি আমি ট্রেনিং করে যাচ্ছি, আমার এফিসিয়েন্সি বৃদ্ধি করতেছি, এটা কিন্তু আমার এই ওভারঅল কোম্পানির, ডিপার্টমেন্টের এবং আমার পার্সোনাল গোলের সাথে, আমার পার্সোনাল পারফরমেন্স ইন্ডিকেটরের সাথে অ্যালাইন করে আমার কন্টিনিউয়ালি প্রোগ্রেস হচ্ছে, আমার কালেকটিভ প্রোগ্রেস হচ্ছে, তাই না? তাহলে এটা একটা ক্লিয়ার চেইনটা কি হবে? কোম্পানি, কোম্পানি টু ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট টু টিম, টিম টু ইন্ডিভিজুয়াল। আমার কোম্পানির গোল কি? কাস্টমার স্যাটিসফ্যাকশন। ডিপার্টমেন্টের গোল কি? এই কোম্পানির গোলকে আহ, এই তার টিমের মাধ্যমে অ্যাচিভ করা। টিমের গোল কি? যে আমার টিমে যারা আছে তারা যেন ওই কনসালটেন্সিটা করে কাস্টমারকে স্যাটিসফাইড করতে পারে। তাহলে ওই টিম থেকে আমার ইন্ডিভিজুয়াল গোল হচ্ছে যে আমি নিজের পাবলিক স্পিকিং ফ্লুয়েন্সি বাড়াবো, যেন আমি কোম্পানিকে ভালোভাবে কনসাল্ট করতে পারি এবং আমার কাস্টমার স্যাটিসফ্যাকশন ইমপ্রুভ হয়। এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন ইমপ্রুভ হইলে আমার ডিপার্টমেন্টের কাছে ওইটা ফিডব্যাক আসবে। আমার ডিপার্টমেন্টের গোল হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন ইমপ্রুভ করে কোম্পানির রেপুটেশন বা কোম্পানির বিজনেস গেইন করা। তো এইভাবে হচ্ছে একটা পিরামিড বলেন বা চেইন বলেন, ক্লিয়ার চেইন থাকতে হবে, লিঙ্কেজ থাকতে হবে, যে আমার কোম্পানি, ডিপার্টমেন্ট, টিম এবং ইন্ডিভিজুয়াল সবার গোল যেন অ্যালাইন হয়। ঠিক আছে? তাহলে কি হবে? আমার অ্যাকাউন্টেবিলিটি, আমার ডিরেকশন, আমার এই জিনিসগুলো স্ট্রেংথ হবে, অনেক স্ট্রং হবে। সেই ক্ষেত্রে একটা কোম্পানির সাস্টেইন করা অনেক ইজি হবে, সাস্টেনেবিলিটি অনেক বেড়ে যাবে। এক্সাম্পল আকারে কি দেওয়া আছে? কোম্পানির গোল হচ্ছে ইমপ্রুভ কাস্টমার স্যাটিসফ্যাকশন, ডিপার্টমেন্টের গোল হচ্ছে রিডিউস ডেলিভারি এরর্স। এটা যদি আমি তো আমার কোম্পানির এক্সাম্পল দিলাম, নিচে এখানে এক্সাম্পল দেওয়া একটা ফ্যাক্টরির যদি ধরেন, ফ্যাক্টরির গোল হচ্ছে যে কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়িয়ে নিয়ে আসবে। ডিপার্টমেন্টের গোল কি হইতে পারে? যে রিডিউস ডেলিভারি এরর্স বাই 10%। ইন্ডিভিজুয়ালের গোল কি হবে সেই ক্ষেত্রে? যে ভেরিফাই 100% অর্ডার বিফোর ডিসপ্যাচ। আমি ডিসপ্যাচ করার আগে সব কিছু 100% যেন চেক করে দিতে পারি। যদি এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল 100% তার চেক করে দেয়, তাহলে অটোমেটিক ডেলিভারিতে এরর কমে আসবে এবং এরর কমে আসলে কাস্টমার স্যাটিসফ্যাকশন হবে, যেটা ইভেনচুয়ালি হচ্ছে আমার কোম্পানির গোল। ঠিক আছে? তাহলে স্মার্ট অবজেক্টিভ হইলো আমার পারফরমেন্স ইন্ডিকেটরের ক্ষেত্রে, পারফরমেন্স অ্যাপ্রিজালের ক্ষেত্রে আমার স্মার্ট অবজেক্টিভটা কি হতে পারে? ইন্টিগ্রেটেড স্মার্ট অবজেক্টিভ ইন পারফরমেন্স অ্যাপ্রিজাল ইনশিওরস ফেয়ার, ট্রান্সপারেন্ট এন্ড মেজারেবল ইভ্যালুয়েশন। আপনার পারফরমেন্স ইভ্যালুয়েশনের ক্ষেত্রে হচ্ছে যখন আপনি স্মার্ট অবজেক্টিভস ইউজ করবেন, তখন আপনার যে পারফরমেন্সটাকে যে ইভ্যালুয়েট করবে তার জন্য ওইটা অনেক ফেয়ার হবে, ট্রান্সপারেন্ট হবে এবং মেজারেবল হবে। কিরকম? এটার ক্ষেত্রে বেনিফিট গুলো আমরা কি পাচ্ছি? ট্রান্সলেট জব ডিসক্রিপশন ইনটু মেজারেবল আউটকামস। আমার যে জব ডিসক্রিপশন আছে, আমার যে ডে টু ডে লাইফের কাজ আছে, ওই কাজটাকে আমি আমার যে সিনিয়র আছে বা যে আমার পারফরমেন্স কে ইভ্যালুয়েট করবে যে আমি আসলেও প্রপারলি কাজ করতেছি কিনা, তার জন্য মেজার করা অনেক সহজ হয়ে যাবে। যে না, এ তুষারের কনসালটেন্সির বা আমার কনসালটেন্সির অবজেক্টিভ হচ্ছে এটা, এই অনুযায়ী ও কাজ করতেছে, তার অবজেক্টিভটা মেজারেবল আছে, সেই পরিমাণ কাজ কমপ্লিট করতে পারছে। সেই ক্ষেত্রে কি, যে আমার পারফরমেন্সকে ইভ্যালুয়েট করবে তার জন্য অনেক ইজি হয়ে যাবে এবং অনেক ক্লিয়ার হয়ে যাবে আমার পারফরমেন্সকে ইভ্যালুয়েট করা, তাই না? তারপরে কি, মেক্স পারফরমেন্স রিভিউস ডাটা ড্রিভেন। আমার পারফরমেন্স তখন তার রিভিউ করতে হইলে জাস্ট গেসিং গেম করতে হবে না, আইডিয়া করে দিতে হবে যে না না এই ছেলেটা ভালো কাজ করে, এই ছেলেটা এইভাবে কাজ করতেছে, বা হ্যাঁ মোটামুটি ভালো কাজ করে, এরকম না। তখন কিন্তু ডাটা ড্রিভেন হবে, তার কাছে স্পেসিফিক ডাটা থাকবে, ইনফরমেশন থাকবে, যার মাধ্যমে সে আমাকে ইভালুয়েট করতে পারবে যে না আমি আসলে কাজ কতটুকু ভালো বা মন্দ করতে পারতেছি। এনকারেজেস ওনারশিপ এন্ড অ্যাকাউন্টেবিলিটি। আমি যখন একটা স্মার্ট অবজেক্টিভ সেট করছি আমার অর্গানাইজেশনের জন্য বা আমার পার্সোনাল গোল হিসাবে আমার অর্গানাইজেশনের সাথে অ্যালাইন করে, তখন কিন্তু আমি
একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে থাকি, একটা দায়িত্ববোধের মধ্যে থাকি যে না আমার এটা করতেই হবে, এটা আমি অবজেক্টিভ সেট করে ফেলছি, আমি এফিসিয়েন্সি বাড়াবো আমার উইদিন 6 মান্থ, তাহলে আমার 6 মান্থের মধ্যে করতে হলে আমার প্রতি মাসে এই কাজ এইভাবে করতে হবে। তখন নিজের মধ্যেই অটোমেটিক একটা অ্যাকাউন্টেবিলিটি চিন্তা ভাবনা বা একটা দায়িত্ববোধ চলে আসে। তখন আমার কি হবে, আমার আরো কি কি ট্রেনিং করা দরকার বা আমার আরো কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট করা দরকার, ওইটা আমি সহজে ফাইন্ড আউট করতে পারবো। যখন আমি এই গোলটা স্মার্টলি সেট করব, তখন কিন্তু আমি জানবো আমার ল্যাকিংস কোথায় আছে, আমি কোথায় আরো ইমপ্রুভ করতে পারি, আমার কোথায় আহ নিজের ট্রেনিং করা দরকার, বা আরো কোথায় আমার এফিসিয়েন্সি বাড়ানো দরকার, তাই না? এইগুলো যখন আমি করব তখন কিন্তু অটোমেটিকলি আমার মোটিভেশন থ্রু আসবে অ্যাচিভেবল মাইলস্টোন। ওই যে আমি বলছি পুরা আমার অবজেক্টিভটাকে আমি ছোট 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 ভাগ করে ফেলবো, যাতে আমি ওটাকে মেজার করতে পারি, তাই না? তো ওই মাইলস্টোন গুলা যখন আমি একটা 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 করে ওভারকাম করব, যে আমি ধরলাম এই যে 6 মাসে 6টা আমি ফ্রি ট্রেনিং করাবো সাপোজ, এই 6টা ফ্রি ট্রেনিং এর মধ্যে আমি 4টা করাই ফেলছি, তখন কিন্তু আমার মধ্যে একটা মোটিভেশন অটোমেটিক কাজ করবে যে না আমি তো অলরেডি 4টা করছি, আর 2টা আমার পক্ষে কোনো ব্যাপার না, তাই না? তো এই যে যখন আমি মেজারেবল করে আমি আমার অবজেক্টিভ সেট করে একটা 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 মাইলস্টোন ক্রস করতে থাকবো, একটা একটা অবজেক্টিভ কমপ্লিট করতে থাকবো, আমার একটা একটা পদক্ষেপ আমি শেষ করতে পারবো, মাইলস্টোন কভার করতে পারবো, তখন কিন্তু সেলফ মোটিভেশনটা কাজ করে, অটোমেটিকলি মোটিভেট চলে আসে যে না আমি তো পারতেছি, আমি আরেকটু বেশি করি, তাই না? যেটা ইভেন্চুয়ালি গিয়ে আমার অর্গানাইজেশনাল গোল বা অর্গানাইজেশনাল ইমপ্রুভমেন্টে কাজে লাগতেছে। এটার ক্ষেত্রে এক্সাম্পল কি, অ্যাচিভ 100% অন টাইম রিপোর্ট সাবমিশন ফর 3 কন্টিনিউয়াল মান্থ, বা আমি 3 মাসে প্রতি মাসে 100% অ্যাচিভে অন টাইমে রিপোর্ট সাবমিট করতেছি, যেটা হচ্ছে আমার স্মার্ট অবজেক্টিভ আমার পারফরমেন্স ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কাজে দিচ্ছে, বা আমি অ্যালাইন করলে পারফরমেন্সের সাথে, যখন আমি আমার পারফরমেন্স ইভ্যালুয়েশনের সাথে স্মার্ট অবজেক্টিভকে অ্যালাইন করব, তখন আমি এই বেনিফিট গুলো পাচ্ছি। যার একটা এক্সাম্পল হচ্ছে আমি প্রতি মাসে 100% অন টাইম আমার রিপোর্ট সাবমিট করতে পারতেছি, কারণ আমার কাছে সব ডাটা আছে, আমার অবজেক্টিভস আছে, আমার মাইলস্টোন আছে, আমি কতটুকু অ্যাচিভ করছি ওইটারও ইনফরমেশন আমার কাছে আছে। তারপরে হচ্ছে মেজারিং অ্যান্ড ট্র্যাকিং স্মার্ট গোলস। আমি কি আমার স্মার্ট গোল যেটা সেট করছি ওইটাকে ট্র্যাক করা এবং মেজার করা, তাই না? টু ইনশিওর সাকসেস স্মার্ট অবজেক্টিভস মাস্ট বি মনিটরড অ্যান্ড রিভিউড রেগুলারলি। এই যে আমি অবজেক্টিভ গুলো সেট করলাম, গোল গুলো সেট করলাম, সেট করে একটা ডকুমেন্ট করে ভুলে গেলাম, তা কিন্তু না, এটা আমার কন্টিনিউয়ালি মনিটর করতে হবে। আমি সেট করলাম আমি কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়ায় নিয়ে আসবো 95%, কিন্তু আমার কি আদৌ 95% হয়েছে না কম হয়েছে? যদি কম হয়ে থাকে ওইটাকে কিভাবেই করবো, ওটার জন্য আবার গোল সেট করতে হবে, তাই না? তো এই একটা স্মার্ট গোলকে কন্টিনিউয়াসলি মেজার এবং ট্র্যাকিং এর মধ্যে রাখতে হবে, যার ফলে আমি টাইমলি অ্যাকশন বা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো, তাই না? আমার ওই যে অবজেক্টিভটা আছে ওইটাকে যদি আমার অ্যাডজাস্ট করা লাগে, ওইটাকে যদি টাইমলি কোনো অ্যাকশন নেওয়া লাগে, ওইটা আমি নিতে পারবো কখন, যখন আমি এটাকে রেগুলারলি মনিটর করব এবং মেজার করব। তাহলে এফেক্টিভ কিছু ট্র্যাকিং মেথড আছে। ইউজ কেপিআই ড্যাশবোর্ড টু ভিজুয়ালাইজ প্রোগ্রেস। আপনার পারফরমেন্স ইন্ডিকেটরের যে কি বলে কি পারফরমেন্স ইন্ডিকেটরের যে ড্যাশবোর্ডটা আছে ডাটা ড্রিভেন, ওই ড্যাশবোর্ড দেখলে আপনি ভিজুয়াল একটা প্রোগ্রেস পাবেন। মেনটেন এ গোল ট্র্যাকিং শিট, একটা শিট মেনটেন করা, ব্যালেন্স শিট গো স্কোর কার্ড, যার মাধ্যমে আপনি আপনার যে গোল গুলো আছে ওইটাকে ট্র্যাক করতে পারবেন, যে আমার এতটুকু অ্যাচিভ হয়েছে, এতটুকু বাকি আছে, আমার এই এইটা করার জন্য এই পরিমাণ টাইম বাকি আছে। তাহলে আপনি যখন ব্যালেন্স স্কোর কার্ড মেনটেন করবেন, তখন আপনার এই অবজেক্টিভটাকে মেজার করা বা ট্র্যাকিং করা ইজি হবে। কন্ডাক্ট মান্থলি অর কোয়ার্টারলি রিভিউজ। যখন আপনি ওই অবজেক্টিভের মধ্যেই সেট করে দিতে পারেন যে আমি এটাকে মান্থলি রিভিউ করবো বা কোয়ার্টারলি রিভিউ করবো বা ইয়ারলি রিভিউ করবো, ওই অবজেক্টিভটা ওই অনুযায়ী আপনি যখন রিভিউ করবেন এবং আপনার ড্যাশবোর্ড আপনার ট্র্যাকিং শিট বা ব্যালেন্স স্কোর কার্ডের সাথে ম্যাচ করবেন, তখন কিন্তু বুঝতে পারবেন যে আমার কতটুকু আমি অ্যাচিভ করতে পারতেছি এবং আপনার অ্যাচিভের পার্সেন্টেজটা কতটুকু, আরো ওইটার কি পদক্ষেপ নেওয়া দরকার, তাই না?
তারপরে কি, অ্যানালাইজ ট্রেন্ডস টু আইডেন্টিফাই ইমপ্রুভমেন্ট অপরচুনিটিস। আপনার নতুন নতুন অপরচুনিটিস আসতেই থাকবে, কন্টিনিউয়ালি প্রসেস চেঞ্জ হইতেই থাকবে। তাহলে আপনি যখন এই ডাটাগুলো অ্যানালাইজ করবেন, কন্টিনিউয়ালি মেজারিং করবেন, ট্র্যাকিং করবেন, তখন কিন্তু আপনি ইমপ্রুভ করার অপরচুনিটি গুলো আস্তে আস্তে খুঁজে পাবেন। এরপর এই সব কাজগুলোকে ডকুমেন্ট করা, ডকুমেন্ট প্রসেস ফর অডিট অ্যান্ড ম্যানেজমেন্ট রিভিউজ। আপনি যখন এই ডাটাগুলোকে রেকর্ড করবেন অ্যাজ এ ডকুমেন্ট, তখন কিন্তু আপনি অডিটের টাইমে বা ম্যানেজমেন্ট রিভিউ মিটিং এর সময় ওই জিনিসটাকে সবার সামনে প্রেজেন্ট করতে পারবেন যে না, আমার গোল এটা, আমি এই পরিমাণ অ্যাচিভ করেছি, আমার বাকিটুকু অ্যাচিভ করার জন্য এই অবজেক্টিভস আছে যেটা আমি এই সময়ের মধ্যে অ্যাচিভ করার আশা রাখতেছি। তাই না? যখন আপনি স্মার্ট গোল সেট করবেন এবং এটাকে কন্টিনিউয়ালি মনিটর করবেন এবং ট্র্যাকিং করবেন, আপনার ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক সহজ হয়ে যাবে। এক্সাম্পল কি, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, ট্র্যাক ডিফেক্ট রেট মান্থলি অ্যান্ড রিভিউ ট্রেন্ডস ইন ম্যানেজমেন্ট রিভিউ মিটিং। ম্যানেজমেন্ট মিটিং এ আপনার ডিফেক্ট রেট যখন বাড়তেছে বা আপনার অবজেক্টিভ অনুযায়ী কমে আসতেছে, তাহলে আপনার প্রিভিয়াস ডাটা ডিফেক্ট রেট কত ছিল, এখনকার ডিফেক্ট রেট কত, এবং ওইটাকে যখন মান্থলি রিভিউ করে আপনি একটা রিপোর্ট রেডি করবেন যে না, আমার অবজেক্টিভ নেওয়ার ফলে আগে ছিল ডিফেক্ট রেট 10%, এখন কমে 5%-এ চলে আসছে। তাই না? ওইটা আপনি ম্যানেজমেন্ট রিভিউ মিটিং এ করতে পারবেন। এবং যদি আপনার ওই ডিফেক্ট রেট কমানোর জন্য কোনো পদক্ষেপ নেওয়ার থাকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে, সেটাও আপনি ওইখানে উল্লেখ করতে পারবেন যে আমি এইটা করে কমায় নিয়ে আসছি, বাকিটা কমানোর জন্য আমার টপ ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই সাপোর্টটা প্রয়োজন। আহ কিছু স্মার্ট টুলস যার ফলে আপনি স্মার্ট অবজেক্টিভকে ট্র্যাক করতে পারবেন। অবজেক্টিভ সেটিং ফ্রম, একটা ওই যে আমি যেমন একটা টেবিল দেখাইলাম, এরকম টেবিল করে আপনি অবজেক্টিভকে বা রেকর্ড স্মার্ট অবজেক্টিভ বা স্মার্ট গোলস উইথ রিসপন্সিবল পারসন, টার্গেট এবং ডেডলাইন, ওই অনুযায়ী একটা অবজেক্টিভ শিট করতে পারেন, যেটার মাধ্যমে আপনারা প্রত্যেকটা অবজেক্টিভ বা গোলকে রেকর্ড আকারে রাখতে পারবেন। কেপিআই ট্র্যাকিং শিট, মনিটর প্রোগ্রেস মান্থলি আর কোয়ার্টারলি। আপনাদের কেপিআই বা কি পারফরমেন্স ইন্ডিকেটর যে শিট আছে আপনাদের পারফরমেন্সের, ওই শিটের উপর ভিত্তি করে আপনি ওটাকে মান্থলি কোয়ার্টারলি একটা ডিভাইড করে যে আমি কন্টিনিউয়ালি এটাকে অমুক অমুক টাইমে রিভিউ করব। ডিপার্টমেন্টাল অবজেক্টিভ বা রেজিস্টার, আপনার পার্সোনাল গোলের সাথে আপনার ডিপার্টমেন্টাল যে গোলগুলো আছে ওইটাকে অ্যালাইন করে যে একটা রেজিস্টার করতে পারেন, যেখানে আহ, সব গোলগুলোকে একসাথে একটা শিটে রাখতে পারবেন অ্যাক্রস ডিপার্টমেন্ট টু ইজি রিভিউ। আপনি ইজি রিভিউর জন্য আপনার ডিপার্টমেন্টাল যে গোলগুলো আছে এবং ডিপার্টমেন্টের সবার গোলগুলোকে একসাথে এনে একটা অবজেক্টিভ রেজিস্টার করতে পারেন, যার ফলে পুরো ডিপার্টমেন্টের কাছে ক্লিয়ার থাকবে যে আসলে আমাদের উদ্দেশ্যটা কি এবং কার রেসপন্সিবিলিটি কোনটা, যার মাধ্যমে আমরা আমাদের গোলস গুলোকে অ্যাচিভ করতে পারবো। তাই না? ব্যালেন্স স্কোর কার্ড, ইন্টিগ্রেট কোয়ালিটি, এনভায়রনমেন্ট, হেলথ এন্ড সেফটি এবং পারফরমেন্স অবজেক্টিভ সবকিছুকে একটা স্কোর কার্ডের মাধ্যমে নোট ডাউন করতে পারবেন, যার ফলে আপনার অ্যালাইনমেন্ট গুলো, আপনার যে পারফরমেন্সের অবজেক্টিভ গুলো আছে, এটা আপনার প্রত্যেকটা পার্টে, কোয়ালিটি বলেন, এনভায়রনমেন্ট বলেন, হেলথ এন্ড সেফটি বলেন, আপনার পারফরমেন্স বলেন, এই সবগুলো অবজেক্টিভকে আপনারা ব্যালেন্স করতে পারবেন। তাই না? এরপরে আছে অডিট এবং রিভিউ রেকর্ডস, ডকুমেন্ট এভিডেন্স ফর কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। এই যে আপনারা ডকুমেন্টের মাধ্যমে এই টুলস গুলোর মাধ্যমে আপনার অবজেক্টিভ গুলোকে, স্মার্ট অবজেক্টিভ গুলোকে ট্র্যাকিং করতেছেন, মনিটর করতেছেন, সেট করতেছেন, এই সবগুলোকে ডকুমেন্ট আকারে, এভিডেন্স আকারে রাখা, যেন কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে এবং আইএসও কমপ্লায়েন্সের জন্য কাজে লাগানো যায়। ঠিক আছে? ওই যে যেটা বললাম যে আপনি যখন একটা অবজেক্টিভ সেট করবেন, সেট করে আপনি ওই অনুযায়ী কাজ করতেছেন, কাজ করার পরে আপনি একটা ডাটা রেকর্ড করছেন যে আমি যখন অবজেক্টিভ সেট করছি তখন আমার ডিফেক্টেড ছিল এত, আমি কাজ করছি, এই কাজ করছি, ফলে আমার ডিফেক্টেড কমে এতটা আসছে। এটা কিন্তু আপনার এভিডেন্স। ডাটা থাকলে আপনার এভিডেন্স, না হলে আপনি গিয়ে যদি বলেন আমি কাজ করে ডিফেক্টেড কমে নিয়ে আসছি, কি কাজ করছেন, কখন করলেন, আগেও তো এরকমেরই ছিল। এই যে প্রশ্নগুলো, এটারও একটা আপনি এভিডেন্স রইলো এবং আপনার কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট কিন্তু অটোমেটিক হইতে থাকলো। ঠিক আছে? কমন মিস্টেক্স, কিছু মিস্টেক্স স্মার্ট অবজেক্টিভ সেট করার ক্ষেত্রে। আহ যত ওয়েল ট্রেন্ডই হন বা যত
ব্রেন থেকে স্মার্টলি আপনি মনে করেন যে গোল সেট করতেছেন, কিছু কমন মিস্টেকস হইতেই পারে, যেটা সবার ক্ষেত্রেই হয়। যেমন সেটিং ভেগ অর ওভার অ্যাপিলিং গোলস, মানে কি যে খুব বড় দেখানো, এটা আমাদের মধ্যে সবার মধ্যেই চলে আসে যে না আমি এই মাসের মধ্যে একদম সব ডেলিভারি করে ফেলবো, অথবা আমি এই মাসের মধ্যে আমার সব ল্যাকিংস আমি ফুলফিল করে ফেলবো। এটা বলতে অনেক মনে হয়, কিন্তু আসলেও ওইটা ক্লিয়ার না, ওইটা অ্যাচিভেবল না, তাই না? তারপরে কি, ফরগেটিং ইনটু ইনক্লুড মেজারেবল ইন্ডিকেটরস, মানে কি আমি দিলাম যে আমি আমার এফিসিয়েন্সি বাড়ায় নিয়ে আসবো অনেক, কিন্তু এটার কোনো মেজারেবল গোল নাই, আমার পার্সেন্টেজ নাই, আমার কোনো ডাটা নাই যে আমি এই কয়টা ট্রেনিং করাইছি, আমি ট্রেনিং করানোর জন্য আমার এই এফিসিয়েন্সি ছিল, এর জন্য আমার 4টা 5টা ট্রেনিং করানো লাগছে, কিন্তু আমার কোনো ডাটা নেই, তাই না? এই যে মেজারেবল ইন্ডিকেটরস গুলো, যে না আমি উইদিন 6 মান্থ 6টা ট্রেনিং করাবো, 6টা পাবলিক স্পিক দিব, প্রেজেন্ট করব, যেন আমার এফিসিয়েন্সি বাড়ে, তাই না? তাহলে ওই যে 6টা হচ্ছে আমার মেজারেবল। মেকিং গোলস টু অ্যাম্বিশিয়াস, মানে অতিরিক্ত অ্যাম্বিশিয়াস। এখন আমি যদি বলি যে না আমি প্রতিদিন একটা করে প্রেজেন্ট করবো, প্রতিদিন কি আদৌ একটা করে আমার পক্ষে প্রেজেন্ট করা পসিবল কিনা? প্রতিদিন আমি প্রেজেন্ট করলে আমার ওই প্রেজেন্টেশনের কোয়ালিটি কি আদৌ ভালো হবে কিনা, এই জিনিসগুলো আমার আহ খেয়াল করতে হবে। এখানে কমন মিস্টেকটাই হচ্ছে যে আমি অনেক অ্যাম্বিশাস, অনেক বড়, মানে মোটিভেশনের ঠেলায় অনেক বড় গোল সেট করে ফেলা, তাই না? তারপরে কি, আমি গোল সেট করছি ঠিকই, কিন্তু করলাম না, আমি 1 মাসে একটা মিস করে ফেললাম, কিন্তু আমার ওইটা রিভিউ করলাম না যে আদৌ আমি যে আসলেও যে ট্রেনিংটা করাচ্ছি এটার আসলে ফিডব্যাক কেমন, এটা কি আদৌ কাজে লাগতেছে কিনা, আমার এফিসিয়েন্সি বাড়ছে কিনা, আমার ফ্লুইডিটি বাড়ছে কিনা, তাই না? এই সমস্ত জিনিসগুলা করানো হয় ঠিকই, কিন্তু রিভিউ আর করা হয় না। এটা রিভিউ করাইতে হবে। এটা হচ্ছে একটা কমন মিস্টেক। ল্যাক অফ কমিউনিকেশন এন্ড ওনারশিপ অ্যামং টিম মেম্বার্স, এই যে আমার যে টিম মেম্বাররা আছে এদের সাথে আমি কমিউনিকেট না করা, যে ভাই আমি তো একটা ট্রেনিং করাইছি, আমার ট্রেনিংটা কেমন হয়েছে, তুমি একটু আমার ট্রেনিং এ জয়েন করো, আমাকে একটু ফিডব্যাক দিও যে আসলে আমার ট্রেনিংটা কেমন হলো। আমি যদি কমিউনিকেটই না করি, আমি যদি ওই রেসপন্সিবিলিটিটা নিছি যে ওইটার ওনারশিপই না নেই, তাহলে আমার অবজেক্টিভটা আসলে স্মার্ট হবে না। তো রিভিউ টিপস, যে কিছু আইডিয়া, যেটা হচ্ছে নিজের অবজেক্টিভটাকে কোয়ার্টারলি বা মান্থলি একটা রিভিউ করা। রিভিউ করে যদি মনে হয়, সাপোজ আমি টার্গেট নিলাম যে আমি 6টা ট্রেনিং করাবো 6 মাসে, এখন দেখলাম যে 6টা করানোর পরেও আমার এফিসিয়েন্সি অত একটা ইমপ্রুভ হয় না, আমার এখনো কিছু ল্যাকিংস আছে, তাহলে আমি ওই অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করবো যে না আমি 6টা না আমি 8টা করাবো, না আমি 10টা করাবো, লাগলে 12টা করাবো, কিন্তু আমার এফিসিয়েন্সি আনতে হবে। কিন্তু আমি আনতে পারি নাই তার মানে এই না যে আমি 3টা 4টা করানোর পরে ছেড়ে দিলাম, না আমি অ্যাডজাস্ট করতে পারবো, আমার অবজেক্টিভ সবসময় কন্টিনিউয়াস হবে। আমি ওইটাকে অ্যাডজাস্ট করব, লাগলে মডিফাই করব, যে না আমার যদি মাসে একটা করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তাহলে আমি 2 মাসে একটা করাবো, কিন্তু আমি ওই একটাকেই খুব প্রপারলি করবো। আমার 1 মাস আমি প্রিপেয়ার হয়ে ওইটা করাতে পারতেছি না, বা আমি এটার জন্য আমার তো আরো অন্য কাজ আছে, ওর মাঝখানে আমি সময় পাচ্ছি না, তাহলে কিভাবে আমি ওইটাকে অ্যাডজাস্ট করলে যে না আমি 2 মাসে একটা করাবো, অথবা ধরেন যে আমি ফ্রি আছি কিন্তু আমি এটা এফোর্ট দিলে মাসে 2টাও করাইতে পারবো, তাহলে ওইরকম ভাবে আমি এটাকে অ্যাডজাস্ট করব বা মনিটর করব, কিন্তু সেই ক্ষেত্রে আমাকে আগে রিভিউ করতে হবে। ঠিক আছে? কিছু বেস্ট প্র্যাকটিস, যেরকম কমন মিস্টেক্স দেখলাম, এরকম কিছু বেস্ট প্র্যাকটিস হচ্ছে লিডারশিপ কমিটমেন্ট, ম্যানেজমেন্টের থেকে অ্যাক্টিভ সাপোর্ট থাকতে হবে। আপনি একটা অর্গানাইজেশনের জন্য একটা কাজ করতে যাচ্ছেন, কিন্তু আপনার টপ ম্যানেজমেন্ট যদি আপনাকে ওইটা অথরিটি না দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা করতে পারবেন না। তাহলে আপনার করণীয় কি, আপনার প্রথমে হচ্ছে টপ ম্যানেজমেন্টের কমিটমেন্ট নিতে হবে যে না স্যার আমি এই ইমপ্রুভমেন্টটা করতে চাচ্ছি, এই জন্য আমাকে এই সাপোর্টটা এই প্ল্যাটফর্মটা আমাকে দিতে হবে যেন আমি এটা করতে পারি, অথবা আপনাদের কাছ থেকে পারমিশনটা আমার লাগবে, যেটা হচ্ছে ম্যানেজমেন্টের কমিটমেন্ট। ঠিক আছে? যে এখন যদি ম্যানেজমেন্টই বলে যে না আমার কাস্টমার স্যাটিসফ্যাকশনের দরকার নেই, সেক্ষেত্রে তো আপনার কিছু করার নেই, তাই না? কিন্তু ম্যানেজমেন্ট যদি বলে যে না আমার কাস্টমার স্যাটিসফ্যাকশন দরকার, এর জন্য যা করা লাগে করেন, তখন হচ্ছে আপনারা করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার যে এমপ্লয়ি আছে যারা, তাদের ইনভলভমেন্ট লাগবে, ইনভলভ টিম মেম্বার্স ইন ডিফাইং অ্যান্ড ওনিং দেয়ার গোলস। প্রত্যেকের যে পার্সোনাল গোল আছে তাদের
ইনভলভমেন্ট থাকতে হবে, এবং তারা যে গোলটা সেট করবে ওইটার মধ্যে নিজেদের একটা আগ্রহ থাকতে হবে যে না, আমি আমার এই গোলটাকে যেভাবে হোক কমপ্লিট করব, নিজের দায়িত্ব মনে করে কাজ করাইতে হবে, তাই না? এরপর ক্লিয়ার ডকুমেন্টেশন, আমি যে গোলটা সেট করছি ওইটার ডাটা যেগুলো আছে, ওইটার রিপোর্টিং যেগুলো আছে, ওইটার অ্যাচিভেবল কতটুকু হয়েছে, কতটুকু অ্যাচিভ হয়েছে, প্রিভিয়াস ডাটা যার উপর ভিত্তি করে আপনি অবজেক্টিভটা নিছেন ওই ডাটা, এই সব কিছু ক্লিয়ার ডকুমেন্টেশন আকারে থাকতে হবে। ঠিক আছে? আপনার অবজেক্টিভের প্র্যাকটিক্যাল ইজি টু ট্র্যাক এরকম একটা শিট থাকতে হবে, যার মাধ্যমে আপনি ট্র্যাক করতে পারবেন যে না, আমি এই অবজেক্টিভটা নিছি, আমার এতটুকু টাইম হয়েছে, আমি এতটুকু অ্যাচিভ করতে পারছি, আমার এতটুকু অ্যাচিভ করা বাকি, অ্যাচিভ করার জন্য আমার এই পরিমাণ টাইম বাকি আছে। তাহলে এই টাইমে আমি যদি না পারি, তাহলে আমি ওই অনুযায়ী অবজেক্টিভটাকে রিভিউ করে অ্যাডজাস্ট করব, তাই না? তারপরে কি ভিজুয়াল মনিটরিং, একটা ড্যাশবোর্ড বা গ্রাফ অথবা আহ, একটা বোর্ডেই আপনি প্রসেসটাকে ভিজিবল আকারে একটা গ্রাফ আকারে ভিজুয়াল করে রাখেন, যেন সবাই দেখলে বুঝতে পারে যে না, আমরা এই পরিমাণে এই রেটে অ্যাচিভ করতেছি, আমাদের এতটুকু বাকি আছে। একটা ভিজুয়াল সবসময় সামনে থাকলে মোটিভেশনটা কাজ করে। রেগুলার রিভিউ অ্যান্ড রেকগনিশন, ইভালুয়েট রেজাল্টস অ্যান্ড সেলিব্রেট অ্যাচিভমেন্ট গুলোকে সেলিব্রেট করা। সাপোজ আমি কাস্টমার স্যাটিসফ্যাকশন 10%, বললাম যে 1 বছরের মধ্যে 10% ইনক্রিজ করবো, আমার 6 মাসে গিয়ে দেখলাম যে আমার 10%-এর মধ্যে 6% অ্যাচিভ হয়ে গেছে। ওইটা সবাই মিলে সেলিব্রেট করা, ইভ্যালুয়েট করে ওই রেজাল্টটাকে ইভ্যালুয়েট করে সবাই মিলে সেলিব্রেট করা। এই ক্ষেত্রে কি হয়, মোটিভেশন বাড়ে, কাজের প্রতি আগ্রহ বাড়ে, ওইটার উৎসাহটা বাড়ে যে না, আমি তো পারতেছি, আমার পক্ষে করা সম্ভব, তাহলে আমি 10%-এর জায়গায় কেন আরো বেশি করবো না, তাই না? তো এইগুলো হচ্ছে বেস্ট প্র্যাকটিসের জন্য, মানে স্মার্ট গোল সেট করার জন্য কিছু বেস্ট প্র্যাকটিস। হোয়াট গেটস মেজার্ড গেটস ইমপ্রুভ, আপনি যখন একটা জিনিসকে মেজার করতে পারবেন তখনই ওইটা ইমপ্রুভ করতে পারবেন। আপনি যদি মেজারই করতে না পারেন, আপনি যদি পরিমাপই করতে না পারেন, তাহলে কিন্তু ওইটা আপনার পক্ষে ইমপ্রুভ করা পসিবল না। আচ্ছা, একটা কেস স্টাডি, ছোট্ট একটা কেস স্টাডি, আমাদের অলমোস্ট শেষের দিকে। এটা হচ্ছে এ গার্মেন্ট ফ্যাক্টরি সেটস এ গোল টু ইমপ্রুভ ডেলিভারি পারফরমেন্স। একটা গার্মেন্টস ফ্যাক্টরি একটা গোল সেট করছে যে আমার ডেলিভারি পারফরমেন্স আমি ইমপ্রুভ করব। ঠিক আছে? দেখেন, এটা আমার একটা সিনারিও। আমি ধরে নিলাম যে আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরি, যে টার্গেট নিছি, গোল সেট করছি যে আমি আমার ডেলিভারি পারফরমেন্স ইমপ্রুভ করব। সেই ক্ষেত্রে 3টা কোশ্চেন, যে হোয়াটস মিসিং ফ্রম দা গোল, এই গোলের মধ্যে কি মিসিং আছে? কেউ একজন একটু অ্যান্সার দিবেন এই 3টা প্রশ্ন, বা 3জন 3টা দিতে পারেন, কোনো সমস্যা নেই। টাইম বাউন্ডটা নাই, আমি কত দিনের মধ্যে করব এই জিনিসটা এখানে মেনশন করা নাই। আচ্ছা, হোয়াটস মিসিং ইন দিস গোল, তাই না? আমি বলছি যে ইমপ্রুভ ডেলিভারি পারফরমেন্স, কিন্তু আমি কত দিনের মধ্যে করব ওইটা নাই। ওকে, ফাইন। এরপরে আছে কি, হাউ ক্যান উই মেক ইট স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলিভেন্ট এন্ড টাইম বাউন্ড, থেকে আমরা কিভাবে, তাহলে আমাকে একজন একটু বলেন। আগে তো আমরা দেখলাম কিভাবে, যে কিভাবে আমরা এটাকে স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট এবং টাইম বাউন্ড করতে পারি। জাস্ট এই ইমপ্রুভ ডেলিভারি পারফরমেন্স, এটাকেই আমরা কিভাবে মেজারেবল, অ্যাচিভেবল, স্পেসিফিক, রিলেভেন্ট, টাইম বাউন্ড করতে পারবো, বা স্মার্ট করতে পারবো এক কথায়। একটু বলবেন প্লিজ, শাখাত ভাই, আপনি বলেন, সমস্যা নেই। কেউ নাই? আমি একটু চিন্তা করতেছি। হ্যাঁ হ্যাঁ, বলেন, সমস্যা নাই। এরপরে তো আমরা ওইটার রেজাল্ট দেখতেই পারবো, আছে প্রেজেন্টেশনেই আছে। জাস্ট বলে ফেলেন, যেভাবে বলছেন টাইম বাউন্ড এরকম, এত ঘাবড়ানোর কিছু নাই তো। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করি। ডেলিভারি পারফরমেন্স 1 মাসের মধ্যে আমি 1 লক্ষ টার্গেট ফিল আপ করবো। এটা মানে 1 লক্ষ জিনিস আমি ডেলিভারি করব 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে, তাহলে আমার কি হুম। হইলো, স্পেসিফিক হইলো 1 লক্ষ, হুম, মেজারেবল হইলো এবং আপনার টাইমটাও লিমিট করে দিলাম আমি এখানে। আচ্ছা, তাহলে অ্যাচিভেবল, এটা কি অ্যাচিভ করা সম্ভব কিনা, বা এটা কোম্পানির সাথে রিলেভেন্ট কিনা। হ্যাঁ রিলিভেন্ট, আমি ধরে নিলাম পারবো আমি 1 লক্ষ পিস বা 1 লক্ষ কার্টন
এটা আমি ডেলিভারি করব 1 মাসের মধ্যে, এটা একটা ডেলিভারি রিলিভেন্ট। হুম। এই ডেলিভারি আপনার এই থাকবে। আচ্ছা, এখন এখন আপনি এই জিনিসটা করলেন, করার ফলে কি কি ডাটা ট্র্যাক করা আপনাদের দরকার? ডেলিভারি পারফরমেন্সের ক্ষেত্রে কি কি ডাটা ট্র্যাক করা প্রয়োজন? ডাটা ট্র্যাক করার প্রয়োজন হচ্ছে আহ আমার প্রোডাক্ট কতটুকু প্রোডাক্ট আছে, আমি কবে কতটুকু ডেলিভারি করছি, এই জিনিসটা আমার ট্র্যাক করতে হবে। ডেলিভারির মধ্যে কোনো ইরর হয়েছে কিনা, কোনো ফল্ট হয়েছে কিনা, ডেলিভারি টাইমে কোনো ডিলে হচ্ছে কিনা, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আসতে হবে। এই জিনিসগুলো নিয়ে আচ্ছা, আসতে আমি হবে তাহলে। বেসিক্যালি স্টোরে রিলেটেড না, হ্যাঁ আমি এইচআর রিলেটেড। আচ্ছা, সমস্যা নেই। আপনার ওইটার মধ্যেও তো হইতে পারে, ধরেন আপনি এইচআর রিলেটেড, আপনি ট্রেনিং করাবেন, আপনি টার্গেট নিলেন যে আপনার ইমপ্রুভ করবেন এমপ্লয়ি পারফরমেন্স, তাই না? ডেলিভারি পারফরমেন্সের জায়গায় এমপ্লয়ি পারফরমেন্স। এই সেই ব্যাপারে তো ক্ষেত্রেই তো আপনি এই ব্যাপারে তো আপনি অলরেডি বলছেন, আমি আর কি বলবো এখানে। আচ্ছা, দেখেন এই জায়গায় এক্সাম্পল দেওয়া আছে, ইমপ্রুভ অন টাইম ডেলিভারি রেট ফ্রম 85% টু 95% বাই জুন অফ 2026 থ্রু বেটার প্রোডাকশন কি প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড সাপ্লায়ার কোঅর্ডিনেশন এবং প্রোডাকশন প্ল্যানিং এর মাধ্যমে 2026-এর জুনের মধ্যে আমার এখন আছে কত, 85%, ওইটা থেকে আমি 95% মানে 10% অন টাইম ডেলিভারি রেট আমি ইনক্রিজ করব 2026-এর মধ্যে। কিসের মাধ্যমে? বেটার প্রোডাকশন প্ল্যানিং এবং সাপ্লায়ার কোঅর্ডিনেশনের মাধ্যমে। সেই ক্ষেত্রে আমার ডাটা রাখতে হবে কি, প্রোডাকশন প্ল্যানিং এর যত ডাটা আছে, আমি কবে ডেলিভারি করব, কি পরিমাণ প্রোডাকশন কত দিনের মধ্যে করব, এটা শিপিং কিভাবে করতে হবে, এইসব ডাটাগুলো, এবং সাপ্লায়ারের সাথে যে কমিউনিকেশন করতেছি আমি, ওই কোঅর্ডিনেশনটার মাধ্যমেও আমার টোটাল মনিটরিং করে এই গোলটা অ্যাচিভ করতে হবে, তাই না? এখন এই বিষয়ে কারো কোনো, আজকের ট্রেনিংটা আপাতত এই পর্যন্তই, এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? বা বলতে পারেন যে ভাই আমি কিছু বুঝি নাই, আমার মাথার উপর দিয়ে গেছে, আপনার ট্রেনিং হয় নাই ঠিকঠাক মতো, আবার করাবেন, তাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমি হচ্ছে আপনার অনেকগুলো ট্রেনিং করলাম, 4টার মতো ট্রেনিং করা হয়েছে, প্রতিটার ভিডিও পাইছি কিন্তু কোনো প্রেজেন্টেশনটা পাই নাই। আমাকে একটু কাইন্ডলি এটা কি দেয়া হোয়াটসঅ্যাপে, যায় কিনা? আসলে হয় কি, আমি একটু মানে ফ্র্যাঙ্কলি কয়েকটা কথা বলি, হ্যাঁ। আহ যেমন আজকের ট্রেনিং এ রেজিস্ট্রেশন হয়েছে প্রায় 80-র মতো, হ্যাঁ, কিন্তু আপনারা উপস্থিত ছিলেন আমি হাইস্ট দেখছি 19 কি 20 জন। এখন শুক্রবার দিন সবাই ব্যস্ততা থাকতেই পারে, তাই না? অনেকের খেয়াল থাকে না, অনেকে মেইল চেক করে না। এখন মনে করেন আমি যদি রেজিস্ট্রেশন তো করছে সবাই, আমি যদি সবাইকে সিলেক্ট করে প্রেজেন্টেশন দিয়ে দেই, তাহলে আপনাদের যে এই কষ্ট করে আজকে ছিলেন, 2টা ঘন্টার সময় দিছেন, এইটার কিন্তু আমি মূল্যায়ন করলাম না, সবাইরে দিয়ে দিলাম, তাই না? তাহলে আপনারা বলেন যে আমরা কইরা কি দোষ করলাম, আমরা তো এমনিও পেয়ে যেতাম। এখন হচ্ছে আমার পক্ষে খুব ডিফিকাল্ট যে কারা কারা অ্যাটেন্ড করছেন, অ্যাটেন্ডেন্সটা ইনশিওর করা। সো যারা যারা আছেন কাইন্ডলি আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করবেন যে ভাই আমি ছিলাম, কারণ আপনারা আছেন বলেই কথাটা শুনতে পারতেছেন, যারা নাই তারা শুনতে পারতেছেন না। তো আপনি যদি আমাকে একটু নক দেন যে ভাই আমি আপনার ট্রেনিং এ ছিলাম, আমাকে, আমি অমুক, আমাকে একটু প্রেজেন্টেশনটা দেন, আমি 4টাই একসাথে পাঠিয়ে দিব, কোনো সমস্যা নাই। আমি প্লাস ভিডিওর লিংক সহ দিয়ে দিব যেন আপনারা দেখে নিতে পারেন। ভাইয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিয়ে দিয়েন। এই যে এই দেখেন এখানে মেসেজ, এই জুমের চ্যাট বক্সেই দেওয়া আছে, আপনি একটু এখান থেকে কপি করে নেন, এই যে আবার দিয়েছি, পেয়েছেন? জি পাইছি ভাই। আমার একটা কোশ্চেন আছে, হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে এরকম যে আজকে আমি ফার্স্ট টাইম ক্লাস করছি তো, স্মার্ট যে শব্দটা আছে এটা যে এত একটা ডিপলি বা এত একটা বড় এক্সপ্লেনেশন আছে, আসলে আমরা বাঙালি হিসেবে এটা জানি না, আমরা শুধু স্মার্ট স্মার্ট বইলেই যাই। তো সেই হ্যাঁ, ক্ষেত্রে স্মার্টের যে এটা তো একটা ফুল স্মার্ট একটা 5টা ওয়ার্ডের বা একটা 5টা জিনিসের উপরে একটা ফুল বেস করে একটা জিনিসের উপরে স্মার্টনেস আসে। তো সেক্ষেত্রে আমরা কি কোনো মানুষকে বা কোনো ব্যক্তিকে স্মার্ট বলতে পারি, স্মার্টের কাতারে আনতে পারি? কারণ এটা আসলে আচ্ছা, প্রজেক্টের ক্ষেত্রে বা হচ্ছে এভাবে স্মার্টনেসটা এই ফলো করা স্মার্টটাকে যায়। আসলে, এই স্মার্টের যে ফ্রেমওয়ার্কটা আছে, আমরা এই যে দেখেন টাইমলাইনে যখন পড়ছি, এটা একটা কনসেপ্ট যেটা 1980s-এ একজন আবিষ্কার করছে। এটা তার অবজেক্টিভ বা গোলের ক্ষেত্রে, এখন এই স্মার্ট আর ওই স্মার্টকে যদি আপনি অ্যালাইন করতে চান, তাহলে আপনি করতে পারেন, এমন না যে পারেন না, কিন্তু সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, তার কথাবার্তা,
তার চলাফেরা, তাকে জাজমেন্টাল, আপনার জাজমেন্টাল হয়ে তাকে স্মার্টলি অ্যালাইন করতে হবে। যে না, সে যে বলে সে কি স্পেসিফিক কথা বলে না ম্যান 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 করে। সাপোজ কথার কথা, এখানে কারো বিপদ গাওয়া না আসলে, কাউকে ওইভাবে জাজ করা উচিত না, জাস্ট প্রশ্নের প্রেক্ষিতে বললাম যে তার কথাবার্তা, তার চলাফেরা আছে, টাইমের একটা দিল, যে আপনাকে একটা টাইমের ডেডলাইন দিল যে আমি অমুক কয়টার মধ্যে বা আমি আজকে আপনার সাথে দেখা করব, অমুক টাইমে আপনি অমুক জায়গায় থাকেন, তার কথাটা স্পেসিফিক কিনা, তাই না? তার, সে যখন বলে আপনাকে একটা স্পেসিফিক টাইম দেয় কিনা, তার চলাফেরা বা তার আচার আচরণ মেজারেবল কিনা, সে যে বলে তার কথায় কোনো যুক্তি আছে কিনা, তার মধ্যে যদি এই গুণগুলো থাকে অবভিয়াসলি আপনি তাকে স্মার্ট বলতে পারেন, তাই না? চাইলে আপনি যে কোনো একটা কনসেপ্টকে যে কোনো ক্ষেত্রে কাজে লাগাইতে পারেন, কিন্তু আসলে আপনার ওইটা সম্পর্কে নলেজ থাকতে হবে। আপনি যদি একটা মানুষকে স্মার্ট করেন, এইটার সাথে এই স্মার্ট গুলোর সাথে অ্যালাইন করেন, অবশ্যই পারবেন। আপনি যদি দেখেন, যদি বলেন যে আমাদের কি কি আছে পাঁচটা স্পেসিফিক, সে কিছু বললো বা তার কোনো করার মধ্যে স্পেসিফিক কোনো ডিরেকশন আছে কিনা, হ্যাঁ, সে যখন কিছু বলে ওইটার ক্ষেত্রে সে মেজারেবল কোনো ইন্ডিকেটরস দেয় কিনা, যে না ভাই আমি আপনার এই পরিমাণ কাজ এত দিনের মধ্যে আমি করে দিব, সাপোজ তার কথাবার্তা, চাল চলন, তার কাজের যে পরিধি সে এটা মেজারেবল ভাবে করে কিনা। এবং আপনি এইটাই অ্যানালাইসিস করেন না যে তার কোনো স্মার্ট অবজেক্টিভ আছে কিনা, এক কথায় সে যা বলে ওই কাজটা, এই যে অবজেক্টিভ আমি একটা গোল সেট করছি যে আমি অমুক দিনের মধ্যে এই কাজটা করবো, এই কাজটা কি আমি যখন বললাম ওইটা স্মার্ট কিনা, আপনি অ্যাচিভেবল। সে একটা কথা বললো যে আমি কি, মনে করেন যে বললাম আমাদের দেশের গভর্নমেন্টের অবস্থা, আইসা বললো যে একেবারে 1 বছরের মধ্যে দুর্নীতি সব গায়েব করে ফেলবো, এটা কি আদৌ অ্যাচিভ করা পসিবল? পসিবল না, তো অ্যাচিভেবল না, ঠিক আছে? তো রিলিভেন্ট কিনা, এটা আসলেও আপনার আমার সাথে যে লোকটা কাজ করতেছে বা যে লোকটা কথা বলতেছে, সে কি আমাদের জন্য বলতেছে না নিজের জন্য বলতেছে, এটা আমাদের সাথে আসলে রিলেভেন্ট কিনা, তার কথাবার্তায় কোনো নির্দিষ্ট টাইমিং আছে কিনা, এই জিনিসগুলো জাজ করলে অবশ্যই আপনি একটা লোককে স্মার্ট বলতে পারেন, তাই না? আশা করি অ্যান্সার হয়ে গেছে, তারপরেও মানুষকে আসলে ওইভাবে জাজ জি করা ভাইয়া, উচিত না। বুঝতে পারছি। না, বুঝতে জি, পারছি। জি, থ্যাংক ইউ, আর আজকে থ্যাংক ইউ। ভাইয়া সেশনটা খুবই ভালো ছিল, থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে অডিয়েন্স শুধু এখন 9 জন প্রেজেন্ট আছে, এটা হচ্ছে একটু হতাশাজনক। আপনার অনেক বেশি এফোর্ট ছিল আজকে ফুল প্রেজেন্টেশন 2 ঘন্টা বকবক এটা, করা, জি, কিন্তু থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, অলওয়েজ টাচে থাকবেন। আমি আপনাদের সাথে কথা বলতে সত্যি খুব ভালো লাগে। আপনারা যখন আমার সাথে কমিউনিকেট করবেন, আমারও অনেক কিছু জানার থাকবে, আপনাদের সাথে শেয়ার হবে কোনো ইনফরমেশন। আমি অ্যাজ এ কনসালটেন্ট যেহেতু কাজ করি, আপনার অর্গানাইজেশনের কোনো কিছুর ক্ষেত্রে কোনো সাপোর্ট লাগলে, কোঅপারেশন লাগলে অবশ্যই একটা নক দিবেন। যদি হোয়াটসঅ্যাপে দেখতে মিস করি, আপনারা অলওয়েজ কলও দিতে পারবেন, আমার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। থ্যাংক ইউ। তাহলে আপনারা পারমিশন দিলে এখানে কি আমরা শেষ করব? যদিও এখন আরো 7 মিনিট সময় আছে, আপনারা চাইলে কিছু বলতে পারেন, গল্পও করতে পারেন, কোনো সমস্যা নাই। সাক্ষাৎ ভাই, আপনার মেসেজ পাইছি, আমি দিয়ে দিচ্ছি, শেষ করি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে অনুমতি দিলে 7টা মিনিট আগেই শেষ করে ফেলি, যেহেতু কেউ কিছু বলতেছে না। জি ভাই, শেষ করে ফেলেন আজকে। ওকে, Thank you. ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ।